ওনার বুকে ব্যথা উঠবে, ব্যথাটার চরিত্র ছিল যেন মুসলে মুসলে দিচ্ছে। তো লেখা আছে ক্যাকটাস গ্র্যান্ডিফলোরাস একটা সিম্পটম আছে। ওর স্যার কি কাগজ করছে, দেই না একদম কি হবে, চেই না দেওয়া 15 মিনিটের মধ্যে মা চুপ করে গেল, একদম শান্ত হয়ে গেল। তো স্বীকার করেছিল যে স্যার আমার ভুলে আমার মা মারা গেছে, অ্যাকচুয়ালি তো সময় হয়ে গেছে, ভুল তো তারই জন্য। কিন্তু ব্যাপারটা আপনারা ভাবুন, কাগজ বাঁচিয়ে রাখলো 4 মাস, ও ক্যাকটাস গ্র্যান্ডিফলোরাস দিয়ে 15 মিনিটে সব ঠান্ডা করে দিল। তাহলে ব্যাপারটা কি হলো? আচ্ছা, এই তো কথা বলেই যাচ্ছি গো, কার প্লিজ। ও বাবা, বেটা তোকে পেটাবো দেখি। তাহলে সিমটম সারানোর মেডিসিন গুলি আপনি জেনে নিন আর লিখে নিন। They are all wrong. They have done lot of bad. আমি বলিনি, কে বলেছে? কেন? Prescribing for the result of the disease. আচ্ছা, প্রচন্ড মজা তোরা ফেটে যাচ্ছে, চুপ লাল, মুখ লাল হয়ে খাওয়া বলেন না। কি দারুণ, মারা গেল 3 দিন পরে, স্ট্রোক হয়েছিল। Prescribing for the result of the disease causes changes, মানে আরাম করে দেয় result of the disease, but not in the sickness, মানে ড্রাগটা আসেনি এই ভাইটাল হিসাব করে। তাই না, prescribing for the result of the disease causes changes in the result of disease, not in the sickness, except to hurry its progress. রোগটা শুধু ভিতরে ভিতরে বাড়তে থাকে, আমরা ডাক্তাররা খুশি হই, পেশেন্ট খুশি হয়, পেশেন্ট পার্টি খুশি হয়, ওর ধন্যন্তরী ওষুধ দেবে আর ভালো হয়ে যাবে। একদিন সত্যি সত্যি ওষুধ দেওয়া মাত্রই সব ভালো হয়। তাই সিমটম চলে যায় যে মেডিসিনে, আপনি আবার ভাবুন, 10 বার ভাবুন, আপনি খারাপ তো কিছু করলেন না। রুগী তো কি বোঝে, রুগী তো আর ফিলোসফি পড়েনি, রুগী অর্গানও পড়েনি, রুগী ম্যাথমেটিকাও পড়েনি। তো আপনি বাঁচাতে পারেন, কারণ রুগী তো এত অসহায়, আমাদের কাছে ছুটে আসে, দেখো বাঁচান। তার মানে আমাদের স্থান উপরওয়ালা ঠিক করেই, মানুষ বিপদে বলে তাকে ডাকে আর যায় ডাক্তারবাবুর কাছে, আমাদের স্থান ঠিক তার নিচে। সেই আমি কিনা জমদূত দিলাম তাড়াতাড়ি সারিয়ে, ওই তো শুনলেন 15 মিনিটে চলে গেল মা, মাত্র 1 ডোজ আর মাত্র 15 মিনিট, সব শেষ। সিমটমকে নিয়ে ভাববেন না প্লিজ, আপনাদেরকে দোহাই, উপরওয়ালার নামে দোহাই, সিমটম সারাবার ডাক্তারি বন্ধ করুন। যদি আপনি উপরওয়ালার কাছে কিছু শুকরিয়া আদায় করতে চান, বন্ধ করুন। রোগীর কষ্ট দূর করার এই মত পথ বন্ধ করুন। ম্যাথমেটিক্যাল তুলে দিন উপরে, দড়ি বেঁধে রেপার্টরি ম্যাথমেটিক্যাল তুলে দিন উপরে, কারণ ওখানে লেখা আছে সিমটম সারো, এই সিমটম হলে এই মেডিসিন দিতে হয়। সেটা ঋষি কেন্ট বলে গেছেন, অল আর রং। আমি স্যার কেন্ট তো লিখেছেন এটা, আমি জানি না। তাই তো আমি বলেছিলাম, এরাই আমাদেরকে আলোর পথ দেখিয়েছে, এরাই আমাদেরকে অন্ধকারে ঠেলে দিয়েছে, যাও শেষ হয়ে যাও। কেন ওরা বেঁচে নেই জিজ্ঞেস করতাম, স্যার প্লিজ বলুন আমরা কি অন্যায় করলাম, কেন আমাদেরকে এভাবে অন্ধকারে ঠেলে দিলেন সিমটম সারাবার কথা বলে, কেন? সেই জন্যে আমার কথা ব্লাইন্ডলি ফলো করতে হবে না। আপনারা নিজেরা ভাবুন, ঠিক করুন আগে কোনটা ঠিক কোনটা বেঠিক, তারপর ডিসিশন নিন। তবে ঠিক বেঠিক ঠিক করতে গেলে কিন্তু অনেক পড়তে হবে, তাহলে মনে হবে। স্যার প্রশ্ন তো করতেই হয় স্যার, এত বড় কথা আপনি বললেন, হোমিওপ্যাথি যে বোর্ডগুলো আছে বা যে বিএসএম এর যে বিশ্ববিদ্যালয় আছে সেখানে যে সিলেবাস হয়েছে, এই সিলেবাস তো আপনার সেখানে আমি জানি দরকার। স্যার আমি জানি, আপনি একটু বসুন, আমি জানি এই কথাটা, আমি নিজেও তো পড়ে এসেছি। আমি ওই পড়েই 3 তলা বাড়ি বানিয়েছিলাম স্যার, কিন্তু আমার বিবেক আমাকে ক্ষমা করেনি। আমি জ্বালায় জ্বলতাম, কি শিখলাম কি করছি, সেই জ্বালা থেকেই কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন, ঝিনুকের মধ্যে যদি পাথর কণা বালু কণা ঢোকে তবে ওর মধ্যে মুক্তা তৈরি হয়। এই জ্বালা আমাকে আজ এখানে দাঁড় করিয়ে দিয়েছে। আমি ধন্য উপরওয়ালা আমাকে পথ ধরে হাত ধরে পথ দেখিয়েছে।
আপনি বুঝতে পেরেছেন, আমরা বুঝতে পারছি, এটা তো জানানো দরকার হোমিওপ্যাথি বোর্ডের বা স্যার, সিলেবাস চেঞ্জ না স্যার, সবাই মিলে আপনারা আওয়াজ তুলুন। বৌদ্ধ তো যাবেই, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। আওয়াজ তুলুন, সত্যকে প্রকাশ করুন। আজ না হোক কাল, কাল না হোক পরশু ওদেরকে থুতু ছিটিয়ে দেবে লোকেরা, ওদেরকে ঢিল ছুঁড়ে মারবে, ওদেরকে পচা ডিম ছুঁড়ে মারবে। কিন্তু সত্য তো এভাবে আসে না গো। সত্যকে প্রকাশ করতে অনেক মানুষকে অনেক জান দিতে হয়। পৃথিবীর ইতিহাস সে কথা বলে, আপনি চট করে বদলাতে পারবেন না। তো কি আমি কি করতে পারি? আমি আপনাদেরকে সত্যি মিথ্যা বলতে পারি, আপনারা সেগুলো নিয়ে ভাববেন, চর্চা করবেন। তখন আওয়াজ এমনিতেই উঠবে যে যে কাজ অন্য সার্ভিস সিস্টেম করতে পারেনি সে কাজ এরা করে দিয়েছেন। তো দেখি এদের কাছে কি আছে। সেই জন্য আমি হোমিওপ্যাথি আলোপাত বলে কোনো কথা বলি না, আমি থেরাপিউটিক সিস্টেম বলে বলি। সত্য সত্যই, হোমিওপ্যাথি আলোপাতের কোনো কথাই নেই। ভুল ওরাও করে, আমরাও করি। সেই ভুলটা আমরা নিজেদেরকে রেকটিফাই করতে শিখি। আমরা আত্মসমালোচনা করি, আমরা এই সমালোচনা করি যে কি হচ্ছে, এটা কেন এমন হলো, আজকে কেন আমার মুখ দিয়ে এই কথা বেরোলো, ম্যাথমেটিকা তুলে দিন কেন? কারণ ম্যাথমেটিকায় লেখা আছে কেমন করে সিমটমটাকে ঠিক করতে হয়। আর কেন সেটাই বলে দিয়েছেন, সিমটম ঠিক করার আর এক নাম তার কবর খোঁড়া। এই কথাটা তো আজ একদিনে আমার মাথায় আসেনি। আপনারা দেখুন, এবং আমার মনে হয়েছে যদি আপনার ম্যাথমেটিক্যাল তথাকথিত ম্যাথমেটিক্যাল রেকর্ডারি বাদ দিয়ে এভাবে মানুষকে চিনতে পারেন, কি মজা আছে, তখন বুঝতে পারবেন। পাগল সেদিন বক বক করলেও অনেকখানি এগিয়ে দিয়ে গেছে। এটা কোনোটাই আমার কথা নয়, গড গিফটেড ডিভাইন সায়েন্সের কথা আমি বলিনি। তবে আমি এটা বলেছি যে রোগ অবস্থায় বিচার হবে না মানুষের, রোগ অবস্থায় রোগীর বিচার হবে না, না রেকর্ডারি দিয়ে না ম্যাথমেটিকা দিয়ে। বিচার হবে যখন রোগ লাগেনি সেই অবস্থা নিয়ে। রোগীর কথা মাথায় রাখা যাবে না, মানুষের কথা মাথায় রাখতে হবে। কেমন ছিল বাচ্চাটি ছোটবেলায়, কি জন্যে কাঁদতো, কখন কাঁদতো, কি করলে কান্না বন্ধ হতো, কিসেও খুশি হতো। ওষুধ আসবে সেখান থেকে, তবু তো রোগই হয়নি। কিন্তু দেখুন, জুভেনাইল ডায়াবেটিস মায়ের পেট থেকে হয়, কিন্তু মেডিসিন কিন্তু ঠিক হবে বাবা মায়ের চরিত্র থেকে। তখন কিন্তু আর পেশেন্টের কিছু নেওয়াই যাবে না। জুভেনাইল ডায়াবেটিস তো মায়ের পেট থেকে এসছে, কেন এমন হলো? কি ছিল মায়ের মধ্যে, কি ছিল বাবার মধ্যে, কেন ওই জাইগোট প্রিডমিনেন্ট টিউবারকুলার ডায়াবেটিস মেলাইটাস নিয়ে পৃথিবীতে এলো? এমন তো কথা ছিল না। তার মানে মায়ের পেটেও আইলেটস, প্যানক্রিয়াস আর আইলেটস সব ল্যাঙ্গারান্সের কোষগুলি ওখানেই ডিস্টার্ব ছিল, কারণ মায়ের মধ্যে তীব্র বিষ ছিল। হতে পারে সেটি পোস্ট রেবিস সিনড্রোম ডিউ টু হাইড্রোফোবিনাম। ইংরেজিটা ভুল হলো, ডিউ টু পোস্ট রেবিস সিনড্রোম রেক্টিফিকেশন মে বি ডান বাই হাইড্রোফোবিনাম। কারণ ও তো মরে যাওয়ার কথা ছিল। এই ধরনের ক্ষেত্রে মৃত বাচ্চা জন্মায়, মায়ের হাই সুগার, ডায়াবেটিস মেলাইটাস তীব্র ছিল, পেটেই বাচ্চা মারা গেছে, তাকে ও টেস্ট করে বুঝলো না, আপনার বাচ্চা নড়ছে না, এক্ষুনি কেটে বার করতে হবে, মারা গেছে। এই যে পেটে মারা যাওয়ার মতো অবস্থা কিন্তু হাইড্রোফোবিনামের নিজস্ব জায়গা। সেটি বারবার ঘুমিয়ে যাচ্ছে বেচারাটা, ভাই ঘুমোচ্ছেন কেন, কষ্ট হচ্ছে আপনার। যখন এমন একটা পেছনে আসবেনি কষ্ট করে, একদিন আগে কেন আসছেন না গো? আমি জানি হয়তো কোনো সমস্যা ছিল, কিন্তু সেই কষ্ট করে এলেন। আমার কষ্ট হচ্ছে ওর জন্য, কি আপনি এত কষ্ট করে এসেও নিতে পারছেন না, কারণ আমাদের সবারই ক্লান্তি আছে, আমারও আছে, আপনারও আছে। আমি দুদিন আগে এসে বসে আছি এই জন্যে আমি যেন ঠিকঠাক করে প্রেজেন্ট করতে পারি। শুধু এই কারণে শেষ হবে, রবিবার সকালেই চলে যাবো আমি দেশে। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যারা এলাকার নন তারা একদিন আগে আসবেন, কারণ এগুলো নিতে গেলে ব্রেনকে যে ফ্রেশনেস দরকার হয় সেটা দিতেই হবে। কারণ এটা কোনো প্রচলিত করা শুনতে আসে না। আপনারা শুনতে এসছেন মায়ের পেটে বাচ্চা মারা গেছে, মানে হলো মায়ের মধ্যে পিআরএস ডমিনেন্ট। এই মহিলাকে আগে হাইড্রোফোবিনাম খাওয়াতে হবে, তারপরে মা হওয়ার অনুমতি দিতে হবে। যদি না দেন, হাইড্রোফোবিনাম না দিয়ে অনুমতি না দেন, তাহলে বাচ্চা আবার নষ্ট হবে।
আবার নষ্ট। ফলে হাইড্রোপোনিয়াম আমাদেরকে অনেক বড় কথা শিখিয়েছে ভাই। উনি কি সাধারণ মানুষ? তো সুযোগ তো রইল, স্যার যদি আপনাকে সুযোগ করে দেন, স্যারকে ধরবেন। তাহলে আমরা যেখানেই দেখবো মৃত, আপনারা আমরা দুটো কথা বলেছি, কার্বোহাইড্রেটের কথা বলেছি, মৃত সঞ্জীবন, আবার হাইড্রোপোনিয়ামের কথা বলেছি, প্রায় সেই রকম। তবে হাইড্রোপোনিয়াম কিন্তু আরো গভীরের, আরো আগেকার। কার্বোহাইড্রেট হলো এখন মারা যাচ্ছে, হাইড্রোপোনিয়াম হলো মারা যেতে পারে তার আগে। হাইড্রোপোনিয়াম অনেক আগের প্রেসক্রিপশন, কার্বোহাইড্রেট হলো এখনকার প্রেসক্রিপশন। আমি বুঝাতে পারলাম? আরে মরে গেল মরে গেল মরে গেল। বাচ্চা তো হয় আর মরে, হয় আর মরে, এবারও কি হবে? তখন হাইড্রোপোনিয়াম বাচ্চা ঠিকঠাক জন্মেছে, মরে গেল তো দাও। কিন্তু যদি এক্ষুনি জন্মেছে, এক্ষুনি মরে যাচ্ছে, আবার হাইড্রোপোনিয়াম। বড় মানুষেরা কোনো সমস্যা ছিল না, হঠাৎ করে মনে হচ্ছে মরে গেল, হালকা বড়। কিন্তু আমাদের জানাই ছিল এই মহিলার পেটে যতবার বাচ্চা আসে ততবার খারাপ হয়। তখন দেন ওর রক্তে রয়েছে বিষ। কিসের বিষ? হাইড্রোপোনিয়ামের বিষ। এই ক্ষেত্রে মাকে না দিয়ে নিলে আপনি সুস্থ সবল বাচ্চা আশা করতে পারেন না না না। এক্ষেত্রে শক্তিগত স্যার সব ক্ষেত্রে 200 দিয়েই আপনি যাচাই করবেন, সব সময় 200, সব সময় 200। স্যার অবিবাহিত ছেলে মেয়েদের বিয়ের আগে এটা অ্যান্টিডোট হবে যদি। স্যার একটা ভালো কথা বলেছেন, হাইড্রোপোনিয়ামের কথা যখন আবার একটু উঠলো, আমাকে একটা ছেলে প্রশ্ন করেছিল, আপনার লেখা আছে, স্যার আমি তো বিয়ে করিনি, আমি যাকে বিয়ে করবো আমি জানি, তো আমরা দুজন যদি সুস্থ হয়ে নেই আমাদের বাচ্চা কি কোনোদিন অসুখ হবে? আমি বলেছিলাম হতে পারে, হবে না আমি কথা বলবো না। কেন বলবো না? কারণ এই 6টা তো সবার মধ্যে ছিলই। আমি কটা ঠিক করবো ওষুধ দিয়ে? এইভাবে তো হয় না। আমি ওষুধটা দেবো কেমন করে দেবো? হচ্ছে যখন সে কিছু প্রেজেন্ট করবে, প্রেজেন্ট করলে আমি তার উপরে ব্যবস্থা করবো। কি জানতে পারি ওই শ্রেণী ওর মায়ের পেটে এসেছিল, তার আগে ওর মায়ের বাচ্চা নষ্ট হয়ে যেত একটা দুটো তিনটে, আমি ওকে দিতে পারবো। মেয়েটার বেলায় শুনলাম মেয়েটা ঠিকঠাকই ছিল, তারপরে এমনি দুষ্টু ছিল ঠিকই, পরে পড়াশোনা বেশ পরে ভালো হয়েছিল। আমি তাকে না সিভিল নাম দিলাম, স্যার সবগুলো খাওয়াবো, কোনো লাভ হবে না স্যার, কারণ ভাইটাল ফোর্স এন্ট্রি নেবে না, ও দেবে না, সুযোগ দেবে না, এরকম ভাবে। মানে ও আনসাইন্টিফিক হয়ে এগোনো যাবে না, জায়গাতে হবে সাইন্টিফিক হয়ে এগোতে। যদি আপনি ক্লু পান রেক্টিফাই করবেন, ক্লু না পান রেক্টিফাই করবার কোনো স্কোপ নেই। তো জোর করে কাউকে খাওয়ালে ভাইটাল ফোর্স নেবে না। তো অল আর নান ল, একটা ল আছে, হয় ভাইটাল ফোর্স সবটাই নেবে, নাহলে সবটাই ছেড়ে দেবে। বললো নেবো না, তোমাকে আমি অ্যালাউ করবো না, কোনো স্কোপ নেই, তোমাকে বসতে দেওয়ার কোনো জায়গা নেই, কোথায় বসতে দেবো? এই যে এইখানে ভাবুন, হঠাৎ করে 4জন লোক এলো, ভাই অনেক শুনে এসে বসতে দাও, ভাই এসো এবার পরের বার দেখা হবে, সরি এই তো জায়গা নেই, কোথায় বসতে দেবো? তো ভাইটাল ফোর্স দেবেন, কোনো ও এন্ট্রি দেবে না স্যার। ভাইটাল ফোর্স একটা বিশেষ সত্তা, ও আমাদেরকে চালায়, আমরা ওদেরকে চালাই না, যা করার ও করায়। ওষুধ ভুল হলে তো সেটা অ্যাকসেপ্ট করবে স্যার ওষুধ ভুল হলে আপনি বারবার, আপনি যদি হ্যামারিং করেন তাহলে তো ওভাবে দুবার হয়, দুবার হয়ে যাবে। একবার হলে তো বোঝাই যাবে না, একবার যদি হয় এরপর আপনি আমাকে বুঝতে পারবেন, রেসপন্স না করলে তো বোঝাই যাবে। হ্যাঁ না রেসপন্স করেছে নেগেটিভ হয়েছে, হ্যাঁ এবার যখন আপনি না আদা, এটা কথা, এটা কিন্তু বৈধ কথা, একবার শুদ্ধ হয়েছে নেগেটিভ রেসপন্স করেছে, এবার তো আপনি ডাক্তার হিসেবে একটা পথ খুঁজবেনই, যখনই আপনি আপনার পথে পেয়ে যান তখন কিন্তু আবার ঠিক ওটাকেও রেক্টিফাই করে নেবেন। মানে একটা কথা আছে, 12 নম্বর অবজারভেশন, দেখবেন আমার লেখার মধ্যে সারও তুলে ধরেছেন, আমার লেখার মধ্যেও আছে 12তম অবজারভেশন, 12তম অবজারভেশনে স্যার বলছেন যে একটা মহিলা চিকিৎসার জন্য আমি আহত হই, মানে আমাকে ডেকে নেওয়া হয়, মহিলার ব্যথা ছিল, কোথায় সম্ভবত হাঁটু ব্যথা, কোমর ব্যথা ছিল। আমি ওনাকে বললাম শুনুন, উনি বললেন শোনো মহিলা আবার খুব দুর্দর্শ স্বভাবে, আমার বাড়ে যাবে না বাড়ে, কেন বললেন দেখছি ওষুধ দিতে, কি হলো ব্যথা কমে গেল, কমে গিয়ে হার্টে সমস্যা শুরু হলো। উনি বুঝলেন ওটা ভুল হয়েছে, উনি বললেন এইরকম যদি কখনো দেখেন, উনি এই কথাও বলেছেন সোরা চ্যাপ্টার নাম্বার 2, আপনার ওষুধে যদি কারো স্কিন সিমটম, এটা হচ্ছে একদম লাস্ট প্যারায়, সোরা চ্যাপ্টার 2 লাস্ট প্যারায়, আপনার ওষুধে যদি কারো কোনো কষ্ট,
তখনই ঠিক হয়ে যায়, বিশেষ করে ব্যথা এবং চর্মরোগ। আপনার উচিত সঙ্গে সঙ্গে অ্যান্টিডোট করা। আবার বলছি কথাটা, এটা লেখা আছে সোরা চ্যাপ্টার 2 লাস্ট প্যারাগ্রাফে। কি বলছেন? বলছেন আপনার মেডিসিনে যদি কারো ব্যথা যন্ত্রণা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় এবং এবং বলবো না, অথবা কারো চর্ম স্কিন সিমটম দ্রুত ভালো হয়ে যায়, আপনার উচিত সঙ্গে সঙ্গে অ্যান্টিডোট করুন। আমি এতক্ষণ যে বলছিলাম কথাগুলি, চূড়ান্ত কথা এটি। কেন সাহেব বলেছেন, দুটো চ্যাপ্টারে সোরা লিখেছেন, এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারের লাস্ট প্যারাগ্রাফ। যদি তোমার ওষুধে কারো চর্মরোগ এবং ব্যথা বীজ ভালো হয়ে যায়, তুমি ইমিডিয়েট অ্যান্টিডোট করো। আমি বলি উইথ ডিউ রেসপেক্ট টু স্যার কেন, স্যার অ্যান্টিডোটের দরকার হবে না, আমি মেডিসিন তৈরি বার করলে ও একসঙ্গে দুটো কাজ করে। ইন্ডিকেটিভ মেডিসিন কি কাজ করবে? অ্যান্টিডোট করবে এবং কিউরেটিভ এফেক্ট করবে। সেই আপনারা দেখবেন ল্যাবরেটরির পিছনে থাকে একটা চার্ট, এই অ্যান্টিডোট কে করে। কোনো দরকার নেই ভাই, সব ঠিক পথে চলুন। আপনার ইন্ডিকেটিভ মেডিসিন ওকে অ্যান্টিডোট করবে এবং কিউরেটিভ ভূমিকা পালন করবে। সেই জন্য আমি বলি গড গিফটেড ডিভাইন হয়ে ভাই অনেক কিছুই বদলে দেওয়ার মতো সময় এসেছে। শুধু আপনারা চলুন ঠিকঠাক সত্যকে সঙ্গে নিয়ে, কোনো রকম বিকৃত না করে। অমুক বইতে ওই লেখা আছে, দরকার নেই। কিন্তু কেন সাহেব কিন্তু অনেক কিছু দিয়েছেন আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য। নামাজের টাইম হয়েছে, বলবেন একটুখানি মতামত নেওয়ার জন্য আমি সামনে দাঁড়িয়েছি। আজকে খাবার মেনু যা ছিল, আগামী দিন কি তাই রাখবো নাকি চেঞ্জ করবো? চেঞ্জ। তাহলে কি চান আপনারা বলেন? যদি বলতে হয় তাহলে উৎপত্তিটাও বলতে হবে। কিবার করে ডায়াবেটিস এসেছে, যারা সিগনেচার করেননি সকলের কাছে একটা হাতে হাতে দিচ্ছি। যারা সিগনেচার করেননি তারা সিগনেচার করে দিয়ে দেবেন, একজন আরেকজনের হাতে দিয়ে দেবেন। তো টিউবারকুলার ডায়ালিসিস যার উৎপত্তি হলো সিপ্রোটিক মায়াজম এবং সরিক মায়াজমের অ্যামালগামেশন। এরা দুইজন মিলেমিশে যে কমপ্লিকেটেড অবস্থা তৈরি করে, সরিকে যে কমপ্লিকেটেড অবস্থা তৈরি করে, সেটা হচ্ছে একটা বিশেষ বিশেষ অবস্থা, যাকে বলা হচ্ছে টিউবারকুলার ডায়ালিসিস। অ্যাকচুয়ালি এটাকে বলা হচ্ছে ক্ষয়রোগ। এর প্রতিরূপ ক্ষয়রোগ। এভাবেই একে বিচার করা হতো, কিন্তু এর মধ্যে কিছু ভালো দিকও আছে। যেমন এই ডিজিজ ফ্যাক্টর যাদের মধ্যে থাকে, এদের মধ্যে দুটো চরিত্র থাকে। এক হলো ক্রিয়েটিভিটি, সৃজনী ক্ষমতা, কোনো কিছু আবিষ্কার, নতুন কোনো কবিতা রচনা, প্রবন্ধ রচনা, ওটার উপর সৃজনী ক্যাপাসিটি। কিন্তু যেখানে বলা হয়েছিল পোস্ট লেভিস সিনড্রোম যাদের মধ্যে প্রকট, এরা খুব বুদ্ধি। কিরকম বুদ্ধি? সবাই প্রশংসা করে, আহ কি ছেলে, কি মেয়ে, কি সুন্দর। এমন ছেলে যদি প্রতি পাড়াতে একটা থাকতো তাহলে পাড়াটা এত সুন্দর হতো। সবাই এত প্রশংসা করে। পোস্ট লেভিস সিনড্রোমের বেলায় এটা বলেছি।
সব কথা বলিনি, কিন্তু আমার লেখার মধ্যে সব আছে। ওর কথা প্রসঙ্গে কথাগুলি উঠছে আর কি। পোস্ট টিবি সিনড্রোম প্রকট হলে কি ভয়ঙ্কর ভালো দিক হলো এটি, ভীষণ বুদ্ধি, পাড়ার পাঁচজন তাদের বুদ্ধি নিতে আসে, খুব অল্প বয়সে অনেক বেশি বিদ্যা বুদ্ধি ধারণ করে, বলা হয়েছিল ভয়ঙ্কর ভালো। এত ছোট বয়সে বড়দের অঙ্ক করে দিচ্ছে, বড়দের অনেক বড় বড় কবিতাও বই লিখছে। আবার আমি টিউবারকুলার ডায়ালিসিসে বললাম ক্রিয়েটিভ পার্ট, এরাও কবিতা লেখে, প্রবন্ধ লেখে। তাহলে ডিফারেন্সিয়েট করবে কেমন করে? একটা উপায় আছে, কি সেটি? পোস্ট টিবি সিনড্রোম যাদের মধ্যে প্রকট, এরা সারাটা জীবন কোনো না কোনো সমস্যায় ভুগতে থাকে, ধুকছে ধুকছে ধুকছে, মরছে না, শুধু ধুকছে। আবার উল্টো কথাও বলেছি, পোস্ট টিবি সিনড্রোমে যা হবে ফটাফট, এগুলি ক্ষেত্র আছে, কখন কি অবস্থায় কি হবে। শুধু পোস্ট টিবি সিনড্রোম প্রকট হলে শুধু ধুকছে, কিন্তু যদি প্রকট একটা অবস্থা এমন জায়গায় পৌঁছায়, একবার শেষের দিকে পৌঁছায়, মায়ের পেটে বাচ্চা মারা যাচ্ছে, পেট থেকে বেরিয়ে আধ ঘন্টা বেঁচে থেকে মারা যাচ্ছে, মায়ের পেট থেকে অল্প দিনে বেরিয়ে আসছে, 7 মাসে বেরিয়ে আসছে, NICC তে ভর্তি হচ্ছে নিউনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিটে। এগুলি পোস্ট টিবি সিনড্রোমের মধ্যে ছিল, এই ভয়ঙ্কর অবস্থা। কিন্তু টিউবারকুলার ডায়ালিসিসে কিন্তু এরকম ভয়ঙ্কর কিছু নেই। এখানে কি ছিল প্রকট? ছিল এ কোনো কিছুতে খুশি নয়, শুধু ঘোরাতে খুশি। মায়ের দুধ মনেই নেই, খাবার খেতে হবে, স্নান করতে হবে, খেয়ালই নেই, বাচ্চা ঘুরছে আর ঘুরছে। বড়রা ঘুরতে পারলে কিছু চাই না। ফলে আমরা ক্রিয়েটিভ ভূমিকা আমরা পেয়েছি, দুদিকেই পেয়েছি। টিউবারকুলার ডায়ালিসিসে পেয়েছি, পোস্ট টিবি সিনড্রোমে এমন জিনিস দেখেছি। কিন্তু আরো পিছনে গেলে দুইয়ের প্রকাশ কিন্তু একদম আলাদা। টিউবারকুলার ডায়ালিসিসের প্রকাশ হলো, জীবনটা শুরু হলো কসমোপলিটান বাই নেচার, আর ওদিকে হলো এখন এই কসমোপলিটান নেচার তাই টিউবারকুলার ডায়ালিসিস সম্পর্কে আইডিয়া করতে গেলে অনেক কথা লেখা হয়েছে ফিলসফিতে। টিউবারকুলার ডায়ালিসিস নিয়ে অনেক কথা বলা হয়েছে। উনি ওইখানে কি লিখে আসছে একবার, আমি সেটা দিয়েছেন ওখানে। তাহলে টিউবারকুলার ডায়ালিসিস আমি বলবো না খুব একটা বেশি গুরুত্ব দিয়ে, কিন্তু বলবো কসমোপলিটান নেচার একটি শব্দ কসমোপলিটান টিউবারকুলার ডায়ালিসিস সম্পর্কে আইডিয়া করার পক্ষে যথেষ্ট। তাহলে একটা ওয়ার্ড, একটা ডায়ালিসিস, অনেক ড্রাগ আছে বইতে লেখা, কিন্তু আমি খালি 3টেকে নিয়েছি, বাকিদের থেকে আমি মুখ ফিরিয়ে নিয়েছি, কারণ ওদের দিয়ে কোনো ফায়দা অভাবে পাইনি। টিউবারকুলার নাম, ব্যাসিলিনাম ড্রসেরাটিক্যালিস, 3টে ড্রাগকে ডিসিশন নিতে গেলে যে ব্যাপারটা আমাকে নিতে হবে সেটি হলো কসমোপলিটান নেচার, হ্যাঁ আর না। তাহলে জানো কসমোপলিটান নেচার কি? আমি এই ম্যাগাজিনে যতটা পেরেছি লিখেছি, আর এই যে 96 পেজ পাবেন এর সব আমি লিখেছি। আর লেখা হচ্ছে ম্যাগাজিনের যে কেস বের হচ্ছে, টিউবারকুলার ডায়ালিসিসের যে কেস, মানে পেশেন্টের কথা, সেখানে আমি লিখেছি আরো বেশি। এই কসমোপলিটান নেচারটা কিন্তু খুব ছোটবেলা থেকে বোঝা যায়। কত ছোট? 1 দিন বয়স, বাস জন্মেছে 1 দিন বয়সে বোঝা যায় এই টিউবারকুলার ডায়ালিসিসের বাচ্চা হ্যাঁ কি না।
যাবে? না স্যার, আমি বলে দিচ্ছি, শুনুন, আপনি এই যে আড্ডা বলবেন, সরিনাম হয় কারণে আমি জানি আপনি বলবেন, আমি এক্ষুনি বলতে যাচ্ছি। আমি বলবো, আমি বলে দেবো, দুটোই বলবো। ওনার কথা জবাব দেবো, আপনাদেরকে বলবো। কথা হলো, তাহলে আমি তিনটে কথা একসঙ্গে বলবো, আরো পরে গিয়ে ওটা আজ হবে না, কাল হবে। মানে সিপলি নামের বাচ্চাও কোলে ওঠে, সরি নামের বাচ্চাও কোলে ওঠে, টিউবারকুলার কোলে ওঠে। আমি এখনো তো সিপলি নাম নিয়ে আমি আলাদা করে আলোচনা করিনি, তাই আজকে বলছি না, কালকে বলবো। সবাই কোলে ওঠে, কিন্তু তার মধ্যেও বলে দেয় আমি অমুক, আমি তমুক, আমি তমুক। এদের প্রত্যেকের কোলে ওঠাও আবার একটা বিশেষ আওয়াজ আছে। সরি নাম বলছি, টিউবারকুলার কাউকে চেনে না, আপন পর কাউকে চেনে না, সবাই ওর কাছে আপন। ছোটবেলাতেও তাই মনে করে ও, বড়ও তাই মনে করে ও, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মনে করে সবাই আমার আত্মীয়, সবার দুঃখ সবার কষ্ট আমার দুঃখ কষ্ট, সবার আনন্দ আমার আনন্দ। তাই তো যে কোনো যাবে তার কাছেই যাবে। একদিনে তার সাথে কি করবো? কাজে আমরা জিজ্ঞেস করি আপনার বাচ্চা কাজে কি করছেন, তা তো কাজে মানে আপনার কাছে এখন বসে আছি তো, ওকে নিয়ে ঘুরলেই চুপ করে যাবে। এই কে ঘুরবে? যে কেউ করে নিয়ে আপনি করে নিয়ে ঘুরুন, আপনিও চুপ করে দিন, যে কেউ। হ্যাঁ, না না, ও কালকে বলবো, আজকে ওটা মাথার মধ্যে থাকুক চাপা, কালকে বলবো। আপনার অত ইচ্ছা করছে তো শুনুন, সিজনের বাচ্চা তার কোলে যাবে যখন যাকে দরকার। দুধ খাওয়ার সময় মায়ের কাছে, ঘুরবার সময় যে ওকে ঘুরতে নিয়ে যায় তার কাছে, ঘুমাবার সময় যে ওকে ঘুম পাড়িয়ে দেয় গান গেয়ে গল্প করে তার কাছে। কিন্তু টিউবারকুলার বুঝবে, আপনি বুঝে যাবেন কি হলো, কোলে নিয়ে ঘুরতে বেরোলেই চুপ, কে যে কেউ একদিন বাচ্চাই বুঝবে। আমি বলেছিলাম আপনাদেরকে আজকে 8 ঘন্টার মধ্যে মা বুঝে গেল বাচ্চার রাগি হবে। আয়া বলে দিল তোমার বাচ্চা খুব রাগি হয়েছে, মানে আর বলাও দুধ খাবে নাহলে খাবে না, তাই হলো। যা হোক, তাহলে টিউবারকুলার ডায়ালিসিসের বাচ্চা বুঝবো কেমন করে? সে কিচ্ছু চায় না, শুধু ঘুরতে চায়। রাতে কাঁদছে, ঘুরলে চুপ, দিনে কাঁদছে, ঘুরলে চুপ। মা দুধ খাইয়ে দিয়েছে, কান্না বন্ধ হচ্ছে না, ঘুরতে গেলে চুপ। মা দুধ খাইয়ে দেয়নি, খিদে পেয়েছে, পেটটা নেপে গেছে, মা কোথায় গেছে সবাই খুঁজছে, এই দেখতো মা কোথায় গেছে, ঘুরতে বেরোলো, বাচ্চা চুপ করে গেল, মাকে পাওয়া যায়নি, দুধ খাওয়ানো যায়নি, কিন্তু বাচ্চা চুপ করে গেছে, কারণ মাকে খুঁজছে, ও ঘুরছে ঘুরছে ঘুরছে। ওর কোনো আইডিয়া ছিল না কেন ও ঘুরলে চুপ করে, কোনো জানতো না। বড় হয়ে যখন ও ঘুরতে বেরোলো, কি ব্যাপার তুমি সেদিন কোথা থেকে এলে জানো, আবার কোথায় যাচ্ছে? বলে আর কদিন বাঁচবো, এই ঘুরে ফিরে সব দেখে শুনে নেই। তখনও দেখলো, তখনও বলতে শুনলো, ও বুঝতে পারলো কেন ও ঘুরে বেড়ায়। ও বলতে চাইলো দেখো আমি তো যশোরে থাকি, কিন্তু পাশের জেলায় শুনলাম খরা, ফসল ফলেনি, মানুষের খুব কষ্টে আছে, তো যাই তো দেখে আসি মানুষের কত কষ্ট হচ্ছে, যদি সবার থেকে সাহায্য সহযোগিতা দিয়ে করে পৌঁছে দেওয়া যায়। এটা বড়, আরে তোর নিজের খেয়ে মনের মশলা আবার কি আছে? আর শুধু নিজে নিজে তুললে কি করে চলবে? সবার কথাই ভাবতে হবে, সবার কথাই ভাবতে হবে, মানুষের কথা ভাবতে হবে। এই দুটো শব্দ যাদের মুখ দিয়ে বেশি বেরিয়ে আসে তারা টিউবারকুলার ডায়ালিসিস। যে মানুষ ধরুন আপনারা কেউ বসে আছেন, আপনাকে টিউবারকুলার ডায়ালিসিস, আপনি নিশ্চয়ই কলে উঠে ঘুরে বেড়াবেন না। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি ছোটতে আমার খাবার কাউকে ভাগ দিতাম, না নিজেদের ভাই বোনে খেতাম, না একাই খেতাম? আপনি জিজ্ঞেস করুন, আপনি খেলছিলেন, খেলার সময় আপনার বাবা যাচ্ছিলেন রাস্তা দিয়ে, বললেন জানো অমুক জায়গায় যাচ্ছি, যাবি? লাও লাও, যাবো যাবো, চল বাড়ি, নোংরা গায়ে ঠিক আছে, দুধ পরিষ্কার করে জামা প্যান্ট পর, তবে যাবো, তবে নেবো, তবে নেবো না।
আপনি জিজ্ঞেস করে দেখুন নিজেকে কখন আপনার এই স্বভাব ছিল কিনা, লেখা আছে এখানে টিউবারকুলার ডায়াসিসে পৌঁছাতে গেলে কি কি প্রশ্ন করতে হবে, কি জবাব আসতে হবে, সব লিখে দেওয়া আছে। মাইকে সাউন্ড হচ্ছে। ফেলে দে, টেস্ট করে নিচ্ছি কেন? না না, আপনার জায়গা মতো হচ্ছে না। আর এই হয় ভালো। আমি কথা বলবো না, মাইক ঠিক করে যাই হোক, না বুঝতে পারলে বলবেন, আমি চেষ্টা করব। তাহলে টিউবারকুলার ডায়াসিস আরেক নাম পার্সন অফ কসমোপলিটান হ্যাবিট। কসমোপলিটানের বাংলা কথা হলো বিশ্বজনীন। একটি মানুষ নিজের খেয়ে বনের মোষ তাড়ায়, মানে হলো এদের জীবন দর্শন ব্যক্তিকেন্দ্রিক নয়, যেটা সিবলিনাম, পরিবার কেন্দ্রিক নয়, যেটা টিউবার থুজা এবং মডারিনাম। এরা হলো বিশ্বজনীন। এরা পৃথিবীর কথা ভাবে, দেশের কথা ভাবে, কোনো বিশেষ সম্প্রদায়ের কথা ভাবে না। ওরা শুধু মানুষের কথা ভাবে, ওরা সবার কথা ভাবে। এই মন নিয়ে যারা বড় হয়েছে তারা হলো কসমোপলিটান হ্যাবিট। তাহলে আমরা দেখলাম ছোটবেলায় এক রূপ কসমোপলিটানের, ঘুরতে পারলে খুশি, একটু বড় হয়ে সেও ঘুরতে পারলে খুশি, আর একটু বড় হয়ে তার খাবারটা সে বিলিয়ে দিচ্ছে বন্ধুদের মাঝে, নিজের জন্য যা রাখছে। আরো দেখুন কসমোপলিটান হ্যাবিট ও নিজের জন্য রেখেছিল ও পাশের প্রতিবেশী তিনটে বন্ধু আছে, ও চারটে রেখেছিল, তিনজন তো ধরে একটা ও খাবে, ওখানে গিয়ে রাখে তিনজন তো 6জন। ভাই রে, ঠিক আছে সবাই ভাগ করে খাই, হ্যাঁ তোরটা কই, তোরা খা, আমি পরে খেয়ে নেবো। টিউবারকুলার ডায়াসিস এই একটা দোষ, এই দোষেই ও রোগগ্রস্ত হয়। এই বুদ্ধি ওর কাজে লাগে না মাথায়, যে আমি যে কাজ করি সমাজের জন্য, আমি যদি শেষ হয়ে যাই কাজ কে করবে, আমি সবারটা দেখি, নিজেরটাও দেখা উচিত। এই মাথাটায় ওর কাজ করে না, তাই সব বিলিয়ে দেয়, দুনিয়ার মানুষের জন্য সব শেষ করে দেয়, নিজের দিকে তাকায় না। তাই একসময় ক্ষয় রোগে মারা যায়। ও দেশ সেবী, ও সমাজ সেবী, ও পৃথিবীর কল্যাণের জন্য ভাবে, সর্বধর্মের মানুষের জন্য ভাবে, ও কোনো সম্প্রদায়ের নয়। ভাবতে কি বেচারা ভেবেছো তো ভালো করেছো, কিন্তু তুমি নিজের কে বননিবেশ নিয়েছো তাও ভালো করেছো, কিন্তু নিজে সময় মতো খেলে না কেন, নিজে ঠিক সময় মতো গেলে না কেন, আর কি হবে? এই করতে করতে আমাদের পড়লো শেষ হবে। মাইনাস পয়েন্ট টিউবারকুলার ডায়াসিসের এটি, ও নিজের কথা ভাবে না, নিজেকে বাদ দিয়ে বাকি সবার কথা ভাবে। This is the idea regarding tubercular dialysis. না বইতে লেখা নেই, না অর্গানম নয়, ফিলোসফি নয়, কিন্তু মিলিয়ে দেখুন কথাটা মেলে কিনা। টিউবারকুলার ডায়ালিসিস তার সেই মানুষটি যার জীবন দর্শন হলো নিজের খাও, কিন্তু তারাও মনের মোষ। ভাই তারাও তো তারাও, কিন্তু নিজে ঠিক মতো খাও। কোথায় সময় পাচ্ছি, শরীর খারাপ হলে কি করবে, আর সবার যা হয় আমার তাই হবে, কিন্তু পারি না, মানুষকে না খেয়ে রেখে নিজে খেতে পারি না। তাই বলা হয় যে কসমোপলিটান হ্যাবিট। টিউবারকুলার ডায়ালিসিস আর এক নাম কসমোপলিটান হ্যাবিট। এদের ওষুধ প্রচুর বইতে লেখা আছে অ্যান্টি টিউবারকুলার, কিন্তু আমি কিন্তু কাউকে এত বেশি কাজে পাইনি যা 3 জনের কাছে পেয়েছি। বা 3 জনকে কি করে দেওয়া হবে, 3 জনকে মিলিয়ে মিশিয়ে প্রোটোটাইজ করে দেওয়া হবে না, ওদের নিজস্ব চরিত্র আছে। আমি আমার লেখাগুলিতে এগুলো পরিষ্কার করে দিয়েছি। পানি আছে? আচ্ছা আছে স্যার, আছে। না গরম পানি দরকার নেই, ভেবেছিলাম চা খেয়ে নেবো, কিন্তু পরে আর হয়নি। না দরকার নেই, কিছু দরকার নেই। কি বলছিলাম 3টে ড্রাগ আমি অ্যান্টিটিউবারকুলার ড্রাগদের সবগুলো থেকে 3টেকে বেছে নিয়েছি। 3টের বিশেষ বিশেষ লক্ষণ আছে, কিন্তু 3টেই কিন্তু কসমোপলিটান হ্যাবিট। বিশ্বজনীন, মানুষের কথা ভাবে,
সবার কথা ভাবে। এরাই ছোটবেলায় ঘুরলে কান্না বন্ধ হতো, এরাই বড়বেলায় ঘোরবার জন্য বিশেষ একটা টাকা রেখে দেয়, এরাই মানুষের দুঃখ দেখে থাকতে পারে না, পকেটে শেষ পয়সাটুকু দিয়ে দেয়, ও পরের বেলায় কি খাবে ও জানে না। এরাই বিশ্বজনীন, কিন্তু তিনজনই এটা। এবার তিনজনকে আলাদা করবো কি করে? জিজ্ঞেস করতে হয়। আপনি বুঝে গেছেন যে আপনার সামনে বসে থাকা পেশেন্ট টিউবারকুলোসিস প্রিডমিনেন্ট। আচ্ছা, মা ধরুন বেঁচে নেই, মা বেঁচে থাকলে সঠিক প্রশ্ন করতে হবে, আপনার এই সন্তান শুধুমাত্র মুখের দুধ খেয়েছিল ক মাস? 20 দিন খায়নি। ক মাস বলুন? 10 দিন, 5 দিন? না, 2 মাস খেয়েছি। 2 মাসের বাইরের দুধ কতক্ষণ দিতেন না? দেয়নি। তো 2 মাসের পরে আর দুধ ছিল না। বলুন, যতদিন আপনার শুধু বুকের দুধ খেত কেমন পায়খানা করতো? পায়খানাও ভালো কোনোদিন করতো না, পানির মোনা দিয়ে করতো। প্রবলেম কখন হবে জানেন তো? যখন শুনবেন সিজারিয়ান বেবি, সিজারিয়ান বেবিদের একটা অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়, মায়ের বুকের দুধ শুকিয়ে যায়। ডাক্তারবাবু প্রথম দিন থেকেই বাইরের দুধ খেত, আর বুদ্ধি কাজে লাগলো না। এবার আমরা জিজ্ঞেস করবো, ঠিক আছে ছাড়ো, আপনার বাচ্চার বয়স কত? 9.5 হবে। এখনো পায়খানা কেমন হয়? রোজ যায় না, যতদূর আমি জানি। আপনি বললে মিথ্যা কথা বলে গেছিলাম, কারণ আমি বকবো জানেও। ছোটতেও পায়খানা ডিস্টার্ব ছিল, বড়বেলাতেও আছে, রেগুলার তো হয়ই না, কোনোদিন 3 দিন 4 দিনে যায়। টিউবারকুলিনের ফর্মুলাটা হবে কসমোপলিটান প্লাস কনস্টিপেশন, ডবল সি। টিউবারকুলিনাম ইকুয়াল টু কসমোপলিটান হ্যাবিট প্লাস কনস্টিপেশন। যাদের কনস্টিপেশন ধার বরাবর তাদের মেডিসিন হবে টিউবারকুলিনাম, কিন্তু সঙ্গে থাকতে হবে কসমোপলিটান। তো টিউবারকুলিনাম ইকুয়াল টু কসমোপলিটান প্লাস কনস্টিপেশন, সি সি। হলো? ঠিক উল্টা ড্রসেল, সেখানে কি কসমোপলিটান নেচার তো থাকতেই হবে, সঙ্গে লুজ মোশন। কবে থেকে? ও প্রথম থেকে। কিন্তু দেখুন, আপনাকে আপনার পেশেন্ট অনেক সময় আমাদের মাথায় গোলমাল করে যায়, তো বলো ওটা হচ্ছে বয়েল ইরিটেশন সিনড্রোম, BIS না? IBS, ইরিটেবল বাউল সিনড্রোম। তো আরে ডাক্তার সাহেব, আমার তো ওই ওষুধ সবসময় পকেটে নিয়ে বেরোতে হয়, খুব ভালো হয় কেন? তো আপনি নিয়ে নিন। আরে সে কবে থেকে? বয়স কত আপনার? 42 বছর। এটা কবে থেকে হচ্ছে? 5 বছর। তার আগে কেমন ছিল? তার আগে তো পায়খানাই হতো না, দেখলেন? আপনি যেই শুনলেন ইরিটেবল বাউল সিনড্রোম, আপনি অমনি ড্রসেলের কথা ভাবলেন, কিন্তু ড্রসেলা হতে গেলে টিউবারকুলিনের অপোজিট চরিত্র হতে হবে, জীবনের প্রথম থেকে লুজ মোশন। তাহলে কসমোপলিটান হ্যাবিট প্লাস লুজ মোশন ফ্রম বিগিনিং ইকুয়াল টু ড্রসেল। বা উল্টো লিখতে পারেন, অপোজিট অফ টিউবারকুলিনাম ইকুয়াল টু ড্রসেল, কারণ ওর বরাবর কনস্টিপেশন, এর বরাবর লুজ মোশন, কিন্তু কসমোপলিটান কমন। তাহলে কনস্টিপেশন, কসমোপলিটান প্লাস কনস্টিপেশন টিউবারকুলিনাম, কসমোপলিটান লুজ মোশন প্লাস লুজ মোশন ইকুয়াল টু ড্রসেলা। এর মাঝামাঝি চলে যাবে ব্যাসিলিনাম, কসমোপলিটান প্লাস নো প্রবলেম রিগার্ডিং স্টুল। স্টুল নিয়ে কখনো কোনো সমস্যা ছিল না, মাঝে মধ্যে আমশার একটু দোষ ছিল, এটা বলে ব্যাসিলিনামের পেশেন্ট। দেখুন, পায়খানা রাখছে বাবার কোনো সমস্যা ছিল না, মাঝে মধ্যে আমি যেটা ভুগতাম সে হচ্ছে আমশার দোষ ছিল। কিন্তু সবার আগে দেখতে হবে কসমোপলিটান কনফার্ম তো, উইথ নো কসমোপলিটান নো টিউবারকুলোসিস, মানে হলো নো কসমোপলিটান নো টিউবারকুলিনাম নো ব্যাসিলিনাম নো ড্রসেলা। তাই টিউবারকুলার ডায়াসিসকে প্রমাণ করতে আপনাকে প্রমাণ করতে হবে the person is of cosmopolitan nature or not. কসমোপলিটান বিশ্বজনীন, যা ছোটবেলা থেকে বুঝিয়েছিল ঘুরে বেড়ালে তবে চুপ, কান্না যতই করুক না কেন, ক্ষুধা যতই থাকুক না কেন, ঘুরে বেড়ালেই চুপ। কার সঙ্গে? 4টার সঙ্গে।
এই এই কসমোপলিটান যখন আরো অ্যাডভান্স স্টেজে চলে গেছে তখন তো ক্ষয়রোগের বিভিন্ন লক্ষণ দেখা দিয়েছে। শরীরটা ক্রমাগত শুকিয়ে যাচ্ছে, আর রাতে ঘাম হচ্ছে, ক্ষুধা নেই, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, অনেক কথা। আমরা কিন্তু এগুলি নেবো না, নিতে পারি যদি ছোটবেলাটায় কসমোপলিটান কনফার্ম হয়। বড়বেলায় জানবার জন্য, শেখবার জন্য দেখিল, কারণ পেশেন্ট হচ্ছে সবথেকে বড় গুরু। সেমিনার থেকে শিখেছিলাম কসমোপলিটান হ্যাবিট হতে হবে, কিন্তু এখন তো ওনার এই কষ্টটা দীর্ঘদিনের। এখন কি কি হচ্ছে? মাথা যন্ত্রণা হয়, যখন তখন ঠান্ডা লাগে সারে না, এর উপর চলছে, কমে যাচ্ছে, ডায়াবেটিস এখন শুরু হয়নি। এখানে একটা প্রশ্ন আছে, ডায়াবেটিস নিয়ে কিছু বলুন। ডায়াবেটিস নিয়ে বলবার একটাই কথা, সেটা ডায়াবেটিসটা কবে থেকে? মায়ের পেট থেকে। তাহলে হাইড্রোপোবিনাম 40 বছর বয়সের মধ্যে হাইড্রোপোবিনাম, 40 বছর পরে দেখা দিয়েছে, তখন কিন্তু বুদ্ধি লাগাতে হবে কোন ড্রাগ, কি কি সিমটম ছোটবেলা থেকে শো করছে। কিন্তু যদি জুভেনাইল ডায়াবেটিস হয়, একদম মায়ের পেট থেকে যদি হয়, কিছু বুদ্ধি লাগাতে হবে না। কিন্তু 40 বছর পরে হলে কিন্তু বুদ্ধি লাগাতে হবে। 40 বছর আগে হলেও ব্লাইন্ডলি আপনি হাইড্রোপোবিনাম দেবেন না। ব্লাইন্ডলি হাইড্রোপোবিনাম দেওয়া যাবে শুধুমাত্র জুভেনাইল ডায়াবেটিসের ক্ষেত্রে। আমাকে বলা হয়েছে ডায়াবেটিস নিয়ে বলুন। ডায়াবেটিস তো একটা টিউবারকুলার ডায়াবেটিসের অন্যতম একটা প্রকাশ, কিন্তু তাতে কি হবে? এতগুলি ড্রাগ রয়েছে। এইরকম প্রকাশ কিন্তু আপনি সিপিলামের মধ্যে পাবেন, ইভেন সরিনামের মধ্যেও পাবেন। কিরকম? আপনি তো এলাকায় হেল্পে দেখাচ্ছিলেন না? দেখাচ্ছিলেন, ডাক্তারবাবু কি বলেছে? খাবার দাবার কিছু বলেছে? অনেক নিয়ম কারণ পারবো না আমি, তাই আপনার কাছে এলাম। এটা কোনো কথা হলো? আপনি যতদিন ডায়াবেটিস ছিল না, আপনি যা খুশি করেছেন। এখন ডাক্তারবাবু আপনাকে বুঝে শুনে মানা করেছে। শুনুন, টাকা আমার, ওষুধ আপনার, মানতে পারবো না। মানে লোকটা কোনোদিন সিরিয়াস ছিল না, আজও নেই, ক্যাজুয়াল ফর এভার। ড্রাগ ইজ সরিনাম। যে মানুষটি জীবনে কোনোদিন সিরিয়াস ছিল না। আচ্ছা, পরীক্ষার আগে কি করতেন আপনি? পড়াশোনার কথা একটু জানতে চাইছি। দেখুন ডাক্তারবাবু, পড়াশোনা যদি ভালো লাগতো না, আজও লাগে। আমার বউ খেসখেস করে বাচ্চাগুলো পড়ার জন্য। পড়ে কি হয়? ও কথা সত্য, চাকরিও নেই। আর তাই তো বউটাকে বলি, ও বাচ্চাকে নিয়ে খেসখেস করে। দেখলেন তো, ও নিজে পড়েন, বাচ্চাদেরকে পড়ার কথা শুনতে পারে না। বউ পড়ার কথা বলে, বউকে বকে। পড়ে কি হয় রে? চুপ থাক, ওদের পিছনে লাগবি না। ক্যাজুয়াল সেদিনও, ক্যাজুয়াল আজও। না না স্যার, আমি পড়িনি তো কি হয়েছে? বাচ্চাকে পড়তে না যায় পেটাই, লাঠি ভাঙি পিঠে। কেন আপনি পড়েননি, ওরা কেন পড়বে? স্যার আমি তো বুঝেছি পরে, তাই তো পেটাই। এটা জীবন নয়। আর যদি আমার যা যোগ্যতা আছে, যদি আমার একটু মাধ্যমিক পাস থাকতো, আমি অফিসার হয়ে যেতাম। হোক আর না হোক, মনে কর প্রমোশন হতো। কিন্তু আমার মাধ্যমিক পাসই নেই, আমার তাই কোনো উন্নতি নেই। এটা বুঝেছি, তাই ছেলেদের পেটাই। খাবি আর না খাবি, পড়বি তুই। তুই পড়ে না, তোর বাপ পড়ে। ওই বেরোই যায় আগের সময়। কিন্তু স্যার আমি কিন্তু বুঝেছিলাম, পরে কিন্তু আমি চেষ্টা করেছিলাম, সংসারের চাপে পারিনি। তবে ছোট ছোটদের কাছে আমি নাম লেখা শিখেছি, ছোট ছোটদের কাছে আমি কখন শিখি। আমি কিন্তু বুঝেছি আমি ভুল করেছি। সিপিলিনাম প্রথম জীবনে ক্যাজুয়াল থাকে, পরে যখন দায় থাকে তখন সিরিয়াস হয়ে যায়। এই হলো বেসিক ডিফারেন্স বিটুইন সরিনাম এন্ড সিপিলিনাম। একজন সারা জীবন ক্যাজুয়াল, আর একজন প্রথম জীবনে ক্যাজুয়াল, পরের জীবনে সিরিয়াস। কেউ বলবে তার উল্টো হলে কি হবে? প্রথমে সিরিয়াস ছিল, পরে ক্যাজুয়াল, ওটাই হবে না সরিনাম না সিপিলিনাম। দোষ করো মায়ের পেট থেকে। তো কথাটা এসেছিল ডায়াবেটিস। ডায়াবেটিস নিয়ে কিন্তু আমি ওইরকম বলতে পারিনি এটা হলে এই দেবেন। এখন জুভেনাইল ডায়াবেটিস ছাড়া বাকিটা কিন্তু বুদ্ধি লাগাতে হবে। মানে 6 সেন্স কাজে লাগাতে হবে।
যে আপনার পেশেন্টের জন্য আপনি কোন পথ বেছে নেবেন, কোন দিক দিয়ে ঢুকবেন ওর মধ্যে, কেন ওর ডায়াবেটিস তো গ্ল্যান্ডুলার কারণে স্যার ওটা তো গ্ল্যান্ডারি সমস্যা। স্যার ডায়াবেটিস 40 বছর পরে হুম 40 বছর পরে ডায়াবেটিস হলো। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি ডায়াবেটিস ফ্যামিলিতে কাজ আছে? তো বললো আমার ফ্যামিলিতে কেউ নেই। আপনি কি কেন হলো? তখন উনি বললো যে আমি যদি ব্যবসা করতাম, এক জায়গায় টাকা পাইতাম, সেই টাকা 10 লাখ টাকা পাইতাম, সেই টাকা আনতে গেলে সেই টাকা আমাকে দিল না। আমি আবার অন্য জায়গা আবার আমার কাছে 8 লাখ পাবে, ওখান থেকে নিয়ে ওখান থেকে দিবে। যখন আমাকে 2 লাখ টাকা দিল, তারপর গান শুরু হলো এবং অদর্শে আমার প্রস্রাব শুরু হয়ে গেল। তখন থেকে আমার ডায়াবেটিস হলো। তাহলে এটি মানসিক আঘাত কিনা স্যার? না শোনো, কথা হলো তুমি বলেছিলে, ওকে জিজ্ঞেস করেছিলে তোমাদের ফ্যামিলি কোনো ডায়াবেটিস আছে কিনা। তাহলে তোমাকে আগে জানতে হবে ডায়াবেটিস থাকে কাদের, টিউবারকুলার ডায়াবেটিসের। তাহলে তোমাকে খোঁজ করতে হতো, ডায়াবেটিস নয়, টিউবারকুলার ডায়াবেটিস কে আছে ফ্যামিলিতে। উনি কি পছন্দ করতেন ছোটবেলায়, উনি গার্লি কি করে কান্না বন্ধ হতো, উনি কি পছন্দ করেন, কিসে বেশি আনন্দ ওনার, খেলায় ঘোরায় গল্প করায় কিসে, অনেক কথা জিজ্ঞেস করবার ছিল, সেগুলো আমি লিখে দিয়েছি। সেই জন্যে ভাত মাখা আছে তুলবে আর খাবে, হাত না থাকে চামচ দিয়ে খাবে, কিন্তু বুদ্ধি লাগাও, সিক্স সেন্স কাজে লাগাও। আগাই বলছিলেন নো ক্যাজুয়াল নো স্পিনাম, আজকে তো সব ক্যাজুয়াল শরীরাম। বেটা তখন শরীরের কথা বলিনি না, না স্যার, সেই জন্য চলার পর তো ছেড়ে থাকতে পারে না। না স্যার। দেখেছিলাম, ইউজ করেছিলাম, ধাক্কা খেয়েছিলাম, তারপরে নিয়ে আমি কখনো কোনো ওষুধ দিয়ে কাজ করবার সময় আমি কারণে অকারণে সেটা প্রেসক্রাইব করি, তারপর ওটাকে স্ট্যাটিস্টিক্স সাজাই, সাজিয়ে দেখি কোথায় ফেলিওর কোথায় সাকসেসফুল। যেগুলো ফেলিওর হলো কেন সাকসেসফুল নিয়ে ভাবনা নেই, যেগুলো ফেলিওর হলো কেন ফেলিওর হলো পেশেন্টকে আবার ডেকে নিই, সেটাকে নিয়ে আবার লিখতে বসি, তারপর ডিসিশনে পৌঁছই। তারপর আমি নিজে ভেরিফিকেশন রিভেরিফিকেশন করার পরে আমি হাউসকে বলি। ঢাকা এর মধ্যে অনেক নদী দিয়ে অনেক জল হয়ে গেছে। তাহলে যারা ডায়াবেটিস নিয়ে আমাকে বলতে বলেছিলেন, ডায়াবেটিস টিউবারকুলার ডায়াবেটিসের একটা বিষয় এবং ক্ষয় রোগের মধ্যে পড়ে, তিল তিল করে ক্ষয়ে যায়। আমরা এগুলি নিয়ে ওটাই ভাববো না। আমার ভাইটাল ফোর্সকে যদি এভাবে কমজোরি করে দেওয়া হয়, সিচুয়েশন করে দিই, কোনো অসুখে করে দিই, কোনো ওষুধে করে দিই, সেটা বললো যে তার টাকা পয়সা ব্যবসায় করে দিই, দিতে পারে, কিন্তু কোন ঘটনা কোন অর্গানকে ধরবে কেউ জানে না। তার কথা অনুযায়ী প্যানক্রিয়াসকে ধরেছিল, যে ব্রেনকে ধরতো মানুষটা পাগল হতে পারত, হার্টকে ধরতো হার্টের প্রবলেম হতে পারত, অনেক কিছু হতে পারত। এই যে পরিস্থিতির শিকার হই আমরা, এরপরে এটা হয়েছে, এ কথা এই মিন করে না কি ওই জন্য এটা হয়েছে। অ্যাকচুয়ালি ছিল কি, তার যে ভাইটাল ফোর্স এতগুলো ব্যারিয়ারের মধ্যে আটকানো ছিল, যেহেতু এতগুলো ব্যারিয়ারের মধ্যে আটকানো ছিল, এর মধ্যে কোনোটা ডমিনেন্ট হয়েছে। ডমিনেন্ট হওয়ার ফলে যেখানে দুর্বলতা ছিল সেইখানে ধরে নিয়েছে। হতে পারতো মানুষটি লিভারকে ধরে নিত, লিভার সিরোসিস, লিভার ক্যান্সার হতে পারতো ওই একই কারণে। ওর ডায়াবেটিস হয়েছে, তুমি এটাকে ওইভাবে ভেবো না যে ওটা ডায়াবেটিস হয়েছে ওই কারণে। যে অর্গান দুর্বল থাকতো সেই অর্গানকেই ধরে নিত। ফলে তুমি কিন্তু ডায়াবেটিসকে এভাবে ভাববে না। আমরা কোনো ক্ষেত্রেই ওভাবে ভাববো না। আমরা সবসময় ভাববো ভাইটাল ফোর্স দুর্বল হয়েছিল কেন। একটি মা একমাত্র সন্তান মারা গেছে অ্যাক্সিডেন্টে, এই মায়ের ডায়াবেটিস হতে পারে, হার্টের দোষ হতে পারে, মাথা খারাপ হতে পারে, আচরণের বিকৃতি আসতে পারে, অনেক কিছু হতে পারে। তার যে অঙ্গের দুর্বলতা বেশি তাকেই ও ধরে নেবে, পরিস্থিতি যাই হোক না কেন। বলে আমরা ওভাবে ভাববোই না। একটি সন্তান মারা যাওয়ার পর একটা মানুষ পাগল হয়ে গেছে, ট্রমা, মেন্টাল ট্রমা বটে, কিন্তু মেডিসিন এভাবে আসবে না। মেডিসিন আসবে, ছেলে অনেকেরই মারা যায়, সবাই তো পাগল হয় না, বলা হয় কিনা না, যদি তাই হয় তাহলে আমরা খুঁজবো এই মানুষটি কেমন ছিল ছোটবেলাতে। পাগল হওয়ার পিছনে অ্যাকচুয়ালি দায়ী কি? ছেলের মৃত্যুটা তো একটা হাওয়া, আগুন ছিল। লোকে বললো এছাড়া মাল খেতো, বাস ক্যান্সার হয়ে গেছে, লিভার ক্যান্সার। মাল অনেকেই খায়,
লাং ক্যান্সার হয়েছে, বিড়ি খায়, চেন স্মোকার। অনেক চেন স্মোকার আছে যারা কোনোদিন বিড়ি খায় আর কোনোদিন লাগে কোনো সমস্যা নেই, জীবনে একটা বিড়ি খায়নি, লাং ক্যান্সার হয়েছে। তো আরে এত মিষ্টি খায়, ডায়াবেটিস তো হবেই। কোনোদিন মিষ্টি খায়নি, ডায়াবেটিস হয়েছে। আর বলছে এত মিষ্টি খায়, ডায়াবেটিস হয়নি। সেই না আইডিয়াটা বদলাবার দরকার। এইসব কারণে কিছু হয় না। এগুলো কি হাওয়া? আগুন থাকলে যদি হাওয়া ওঠে তবে কিন্তু আগুন দাও দাও করে ওঠে। আর আগুনই নেই, দিন না হাওয়া, জ্বালান না আগুন। সেই জন্য মনে থাকে যেন আমরা কিন্তু আগুন নিয়ে এসেছিলাম দুনিয়াতে। আগুন দেখুন কতভাবে আগুন জ্বলেছে, প্রত্যেকের মধ্যে আগুন আছে। এবার আগুনটা দাও দাও করে উঠবে কি উঠবে না তার উপর ডিপেন্ড করছে এই ভাইটাল ফোর্সের সক্রিয়তার জন্য। আমি তখন সেমিনারে স্যারকে বলছিলাম, একটা জায়গায় 3 বন্ধু বসেছিল, মাল খেয়ে একটা লোক এসে বললো সব শুয়োরের আছে। এই কথা যেই না বললো, একজন বলল সেটা তো কাজ দিয়ে শেষ করবো, একজন বলতো তুমি কি পাগল হয়ে গেছো? ও তো মদ খেয়েছো, তুমি কি মদ খেয়েছো? ও মদ খেয়ে মাফলামি করছে, সবাইকে গালাগালি দিয়েছে, তুমি তো এগুলোর মতো হয়ে যাবে না। ওকে শিক্ষা দিতে হবে। যে লোকটা বললো শিক্ষা দিতে হবে, ওই লোকটারও সোরা ভিটামিনেন্ট, আর যে বললো সব শুয়োরের বাচ্চা ও ভিটামিন, ওরও সোরা ভিটামিনেন্ট, তাই তো মাল খেতে গেছে। এটা কি লিখেছেন ভাবুন। আপনার প্রশ্নটা যদি ইচ্ছা করতে প্রস্টিটিউটের কাছে, সোনা যতক্ষণ ভিটামিনেন্ট হবে এই ইচ্ছা আপনার জাগবে না। তাহলে ভেবে দেখুন, আমরা খারাপ ভাববো, খারাপ চিন্তা করব, খারাপ কথা বলবো, সেও ডিপেন্ড করে সোনার উপরে। সোনা ভিটামিন না হলে খারাপ হতে ইচ্ছা করবে না। কথাটা আমি অনেকবার বলেছি। আপনার পাশের চেম্বারে ডাক্তারের বিরাট চলছে, সেটাকে ফাঁসাতে হবে, মেয়ে লিখে দিয়ে ফাঁসাতে হবে। এত আরে ভাই তুমি গিয়ে জিজ্ঞেস, যদি সোনা যদি ভিটামিন না হবে, ডমিনেন্ট না হবে, ও বলবে ভাই একটু শিখিয়ে তো দাও, তোমারও হোক আমারও তো পয়সা হোক, আমার তো রুগী নেই, রুগী বলো তো একটু শিখাও না গো, কি করে কি শিখেছো তুমি। এটা হচ্ছে যদি সোনা যদি রিসিসিভ থাকে, আর সোনা যদি ডমিনেন্ট হয়, সোনাকে ফাঁসাতে হবে। এমন ফাঁসি তো পালিয়ে যাবে এখান থেকে। আমার একার চেম্বার চলবে। নোংরা ভাবনা, নোংরা চিন্তা, নেগেটিভ এইসব থিঙ্কিংগুলি কিন্তু আসে প্রিডমিনেন্ট সোরা থেকে। আপনারও যদি মনের মধ্যে নোংরা চিন্তা আসে, বুঝবেন খুব দ্রুত আপনি অসুস্থ হবেন যে কোনোভাবে। আপনি বুঝে যাবেন এবার আমার কিছু হতে যাচ্ছে। আর যতদিন আপনার মধ্যে নোংরা চিন্তা না আসবে, আমার মা ভাই চাকরি পেয়েছে, মা ওকে মনে দিচ্ছে, মা দেখো স্বার্থপর, আর আমি যে মায়ের জন্য এত করি, আমাকে জন্য নেয় যা কেন? ওর সোনা ভিটামিন তাই এটা ভাবছে। যদি ভালো তো ভাবতো ভাই তো মা একটু বেশি ভালোবেসে ওকে দিয়েছে, আপনি কখনো দেবেন। যেহেতু ওর মধ্যে সোনা ভিটামিন নোংরা চিন্তা ওর মনটাকে কলুষিত করেছে, তাই তো বলা হয়েছিল সোরা ইজ দ্য এভলিউশন অফ এ স্টেট অফ ম্যানস উইল, আলটিমেট টু হিজ সিন, নিন্দনীয় কাজে পরিণত হয়। সেই জন্য আমরা বুঝতে পারি কখন আমরা যদি একটু ভাবি পড়াশোনাগুলো এই লেভেলে করি, আমি আগামী দিনে অসুস্থ হতে যাচ্ছি কি যাচ্ছি না আমি নিজেই বার করে ফেলবো। তখনই আমার উচিত হবে আমার নিজেকে ঠিক করা, কেন আমি এমন খারাপ চিন্তা করছি। তাহলে দেখি মাকে জিজ্ঞেস করে, আর মা না থাকলে নিজের ছোটবেলাটাকে ভাবি কি ছিল আমার মধ্যে, কি খারাপ কি ভালো, কবে খারাপ ছিল কবে ভালো হলো, কবে ভালো ছিল কবে খারাপ হলো, ইত্যাদি করে আপনাকে আপনার নিজস্ব মেডিসিনে পৌঁছাতেই হবে। নাহলে কিন্তু আগামী দিন বড় ভয়ঙ্কর। কে যে কিভাবে আপনাকে ধরে নেবে, কারণ ও বলবো উস্তাদ শুধু একবার তুমি ইশারা করো, আমরা তৈরি আছি, সবাই মিলে গিয়ে ধরবো। কেউ ধরবে নার্ভাস সিস্টেম, কেউ ধরবে এন্ডোক্রাইন সিস্টেম, কেউ ধরবে বোন, কানেকটিভ টিস্যু। তো বুঝে নিন আমরা কিন্তু এভাবেই অসুস্থ হই। এই ভাইটার গরম লাগছে, আপনার গরম লাগছে বলুন, আপনি এদিকে চলে আসুন, এখানে ঠান্ডা আছে, চলে আসুন। সিটি কোড চলছে না, জাহিদ ওই দেখ ছেলেরা গরমে কষ্ট পাচ্ছে, এসি বন্ধ করে সেই পাখা পাখা বন্ধ কেন? এসি ঠিক করলে এসি ঠিক করলে আরে ঘরটা ঠান্ডা হয়ে গেলে তো সবাই ঠান্ডা হয়। শুনি একটা সোলার উপর
কথা হচ্ছে ও যার মধ্যে ভিটামিন নেন, আপনার ও তো সঙ্গে সঙ্গে অন্যরাকে দেখে নিচ্ছে তো ওস্তাদ। আপনি সোরাকে কিছু মনে করতে হবে না, আপনি সোরাকে ঠিক করবেন সামগ্রিক ইতিহাস থেকে, এবং সেখানে কে থাকতে পারে, ডিপার্টমেন্টের হাজির থাকতে পারে, অন্য যে কোনো রকম মাইলেজ থাকতে পারে ভিটামিন। সালফারকে এবার একটা কথা উঠছে দেখি, আমি সালফারের কথা একবারও বলিনি কেন, বলছি না কেন, লিখিনি কেন? সালফার নিয়ে আমি অনেক কাজ করেছি, তবুও আমি ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছি এই জন্য কি, সালফার এমন কোনো বড় রুব্রিক্স নেই যে সালফার যেখানে সালফার নেই, এমন কোনো সিমটম নেই যে সালফারে নেই। কেউ একজন বলেছিলেন, কোন ঋষি, সালফার ইউজ করে মূর্খ, সালফার ইউজ করে জ্ঞানী। তাহলে সালফারের আইডেন্টিটি তার অভাবে কিছু নেই, তাই আমি সালফারের কথা একবারও বলি না। ওর নিজস্ব কোনো আইডেন্টিটি অভাবে নেই। সালফারকে যেভাবে চেনা হতো, ইনডিফারেন্স টুয়ার্ডস পার্সোনাল অ্যাপিয়ারেন্স, কখন, যখন সে বিপদে পড়েনি, যখন সে বিপদে পড়বে ফিয়ার পভার্টি অফ। তো যখন এখন কথা হচ্ছে, যখন আমি ঠিকঠাক আছি আমি কিছু ভাবি না, আমি ইনডিফারেন্স। আমি যখন গায়ে থেকে তখন খুব ভাবি, তার যেহেতু সিভিল নাম রয়েছে, ও তো ভাবে, ও তো চেঞ্জ হয়ে যায়। তো আমি সালফার নিয়ে কি করবো বলুন? সালফার যদি কাউকে কারো দিতে ইচ্ছে করতো দিন, আপনি একসময় মুখ ফিরিয়ে নেবেন, কারণ ওর বেজ ওভাবে নয়। সালফারের যে চরিত্রের কথা উল্লেখ আছে, ইনডিফারেন্ট পার্সোনাল অ্যাপিয়ারেন্স অ্যাবাউট ফিয়ার পভার্টি অফ, এই কথাটা কিন্তু আপনি যদি সিভিল নামকে সেভাবে পড়বেন এখান থেকে, ওটাই দেখতে পাবেন। খোকা পরীক্ষা 3 মাস আছে, তোমার মাথা খারাপ হয়েছে, 3 মাস আছে, এখনই কোনো মাথা খারাপ করছো আবার? দেখো আমি কি করি। খোকা 2 মাস আছে, আমি বাড়ি থেকে চলে যাবো, কিন্তু খোকা 1 মাস আছে, ব্যাস আজকে শুরু করলাম। সিরিয়াস ছিল, ক্যাজুয়াল হয়ে গেল সিরিয়াস। ওবার কিন্তু তুই ফেল করেছিস, বড় বড় কথা বলেছিলি। মা আমি দেখে নাও আমি কি করি, আজ থেকে তুমি আমাকে বিরক্ত করবে না, কোনো কাজে বাড়াবে না, বাজারে বাড়াবে না, আমি শুধুই পড়বো। শিক্ষা আরো একটা দিক হলো, ওকে যখন শুনুন একজন মহিলা বলছে, এই ছিল মৃগীর পেশেন্ট, মানে এপিলেপসি। এপিলেপসি মানে কি বলুন, এমন হচ্ছিল, এমন সব কথা বলছিল মনে হচ্ছে ভূতে ধরেছে। তো ফকিরকে ডাকা হয়েছে, ফকির বললো না ভূতে ধরেনি। তারপর হসপিটালে ভর্তি করা হলো, ডাক্তার বললেন কিছু নয়, ভালো মন্দ খেতে দিন, টনিক ফনিকগুলো খাওয়ান, কিছু হলো না, মুড ফিট হচ্ছে। আমি যা বলবো আপনার বিশ্বাস হবে না, কিন্তু আমি আপনারা প্রমাণ করুন যে কথাটা ঠিক না ভুল। তো আমার বাড়িতে একটা রুম আছে বড়, ছেলে পেশেন্টরা বসা শোয়া করতে পারবেন, বড় বেঞ্চ পাতা আছে, মুড়মুড় ফিট হচ্ছে। আমি আমার রুমে বসে শুনতে পাচ্ছি হাত পা বেঁকে যাচ্ছে, ধরো ধরো ধরো, চলছে এমনি করে, মুড়মুড় ফিট হচ্ছে। শুধু একটা ক্লু ছিল, এই মেয়েটা স্কুলে যেতে চাইতো না বলে ওর বাবা একদিন খুব পিটিয়েছিল, এরকম ধরে নিয়ে ছেলে ফেলে দিয়েছিল বিস্তার করে, আর কোনোদিন স্কুল যাওয়া বন্ধ করেনি। দ্য আইডিয়া অফ সিভিলিনাম, কখনো এপিলেপসি হয়নি, ধরে নিয়ে মিথ্যা বলে। আমি বিশেষ গুরুত্ব পেতে মিথ্যা গল্প বানিয়ে বললাম, আপনাদের ডিউটি হলো প্রমাণ করা সত্যি ওটা মিথ্যা কথা বলে গেলাম। আজ এপিলেপটিক ফিট মুহুর্মুহুর হচ্ছে, হসপিটালে ভর্তি ছিল, দেখানো হয়েছে, ফকির দেখানো হয়েছে, ভূতে ধরেছে বলে সব ফেল করে গিয়ে সিভিলিনামকে সে ভালো আছে। ইতিহাস ছিল দীর্ঘদিন ধরে তার ঘুম হয় না, কেন হয় না ওপর জানতো। আমি ওগুলো তো আমার কাছে কোনো গুরুত্ব নেই, আমার পেশেন্টের কি গুরুত্ব আছে, আমার দরকার ছিল আলিবাই। বাবা একদিন বেড়েছিল আর জীবনে স্কুল কামাই করেনি। তাহলে এই ব্যাপারটার সঙ্গে এপিলেপসি, নার্ভাস সিস্টেম, ঘুম, স্লিপিং সেন্টার সবার একটা যোগ ছিল, কিন্তু আমাকে তার সব দেখলে হবে না। তাই আমি দেখেছিলাম ছোট্ট একটি কথা, একদিন বাবা মারলো আর স্কুল কামাই করেনি, এসেছে তো ইয়ে নি, এপিলেপসি নিয়ে এখন মুড়মুড় ফিট হচ্ছে। প্লিজ আপনারা একটুখানি ভাবুন, শুনবেন আগেকার কথা, সারাবেন এখনকার কথা, শুনবেন এখনকার কথা, আপনি হারিয়ে যাবেন খুব দ্রুত, রোগীও হারিয়ে যাবে, আপনি হারিয়ে যাবেন। সেই জন্যে অনেক ক্ষেত্র হবে যেখানে রোগীর সঙ্গে কথা বলার দরকারই নেই,
তো আমার ছেলেটা তো ডাক্তার কাছে আসতে চায় না, আমার কি দরকার আপনার ছেলেকে দিয়ে? আসুন না আপনার স্বামী স্ত্রী, বলুন। ছেলে যখন পেটে এসে, প্রথম প্রশ্ন হবে আপনাদের বিয়ের কদিন পরে ছেলে পেটে এসেছিল? ছেলে মেয়ের কথা ছাড়ুন, বাচ্চা হচ্ছিল না, আমাদের তো ঠিক হয়ে গেছিল ডিভোর্স হয়ে যাবে। তারপর একটা ফকির বললো যাও 6 মাসের মধ্যে বাচ্চা হবে, এটা শিকড় দিলে বাচ্চা হয়ে গেল, বাচ্চা নষ্ট হয়ে গেল 3 মাসের মধ্যে। তার একটা খরচ হয়ে গেল, এবার গেলাম বড় ডাক্তারের কাছে, বড় ডাক্তার বললো ওষুধ চালিয়ে যেতে হবে, প্রয়োজনে শিরোৎকার স্টিচ দেবো। শিরোৎকার স্টিচ দিতে হয়নি, না দিতে শুধু ওষুধে বাচ্চা হলো। বাচ্চা হলো তো হলো, কাঁদেনি। আর ঠিক আছে ভাই, কাঁদিনি তো কাঁদিনি। তারপর ধীরে ধীরে দেখা গেল বাচ্চা স্বাভাবিক নয়। ডাক্তারবাবু অনেক টাকা খরচা করেছি, ইন্ডিয়ায় গেছি, এখানে গেছি, সেখানে গেছি, বাচ্চা কিন্তু ঠিক হচ্ছে না, জানেন হবে কি করে? হাইড্রোজেন তো দেয়নি। তাহলে ওই পাগল তো দরকার হলোই না তো, শুধু বাবা মা বললেই ছোট্ট একটু কাহানি বলুন না, কি মজা আছে কি নেই? হোমিওপ্যাথিটা মজার, আমার কাছে মনে হয়েছে শরৎচন্দ্রের বিদ্যাসাগর থেকেও বেশি মজা আছে এখানে। শুধু গল্পের ছলে পড়ুন আর লাগিয়ে দিন, একটা কেস আপনার ঘুম ছুটিয়ে দেবে, শুধু আনন্দে পড়াশোনা করবেন, আর মানুষ শুধু নাম নেবে আপনার। টাকার পয়সা, টাকা আসবে, কাল খরচা হয়ে যাবে, কিন্তু যেভাবে মানুষ আপনার নাম করবে, ওই নাম আপনার কাছে স্টিমুলাস। ঘুম নেই, খাওয়া নেই, বাড়ির লোক বলছে কি হলে পাগল হয়ে গেলি নাকি, খাওয়া দাওয়া কর। আরে খাবো খাবো, আজকে একবার পড়েছি, কাল আর একবার। আর যতবার পড়বেন তত মজা, আর তত আপনি অসম্ভবকে সম্ভব করবেন। আর ধরে নিন আপনি ভুল বলে, মিথ্যা বলে গেলাম, আপনি প্রমাণ করুন আর ফোনে বলুন। এখানে আচ্ছা, সেই মুরব্বী গিয়াসউদ্দিন সাহেব কোথায়? আপনি কোথায়? আপনি একটু লেখা দেন না। স্যারের খুব ইচ্ছা ছিল উনি এই বয়সে কি মজা পেয়েছেন একটু শেয়ার করবেন, আমি ভুলে গেছিলাম। স্যারকে এটা না দিলে আমি তাই মনে করছি স্যার বয়স্ক, কিন্তু উনি খুব খুব একদম ভেরি রিসেন্ট। আপনাকে স্যার, আপনি তো কার কাছে প্রথম এসেছিলেন? ও কামাল সাহেবের কাছে না? না, তো এই বয়সে উনি ওনার কিছু খুব সামান্য দিনের, কামাল সাহেবের উৎসাহ ওনাকে পাগল করে দিয়েছে। উনি সেই পাগল কথাটা একটু বক্তব্য না রাখতে পারলে ওনার পক্ষে অসুবিধা হবে বলে আমার মনে হয়েছে। তো স্যার আপনি দুটো কথা বলে দিন। স্যারকে অনেক ধন্যবাদ। আমার সতীর্থ ডাক্তার ভাইয়েরা, মঞ্চে উপস্থিত গণিতের সম্মানিত ডাক্তার, সবাইকে আমার শুভেচ্ছা দিয়ে আমি আমার এই 25-26 দিনের অভিজ্ঞতা আপনাদের সাথে আমি যখন একেবারেই হতাশ আমার ছেলেকে নিয়ে। আমার ছেলে উন্মত্তই বলা যায় তাকে। এই অবস্থাতে সে LLB পাস করেছে এবং এখন তার অবস্থা একটু ভালো আর কি। তখন আমি কাকতালীয় ভাবে পেয়ে গেলাম SM কামাল সাহেবকে। কথা বলে আমি বুঝতে পারলাম তার জ্ঞানের গভীরতা, এবং উনি ধীরে ধীরে আমাকে জানিয়ে দিলেন শ্যামল কুমার দাস স্যারের ইতিহাস। তাকে হাইড্রোফোবিনন দেওয়া হলো, ছেলের কমে গেল ধীরে ধীরে। এখন সে বেশি ইয়েতে আসছে, কিন্তু তার সামাজিক যে যোগাযোগ এটা হয়নি, সে ঘরের মধ্যে এখন আবদ্ধ হয়ে থাকে। আমি কালকে এটা স্যারের সঙ্গে আলোচনা করেছি। আমি এই কথা বলার জন্য এখানে আসিনি আর কি। আমি অন্য কথা একটা বলতে চাচ্ছি। স্যারকে না দেখে, স্যারের কোনো সেমিনারে অংশগ্রহণ না করে, কামাল স্যারের প্রদর্শিত পথ ধরে, স্যারের বই করে আমি যে অভিজ্ঞতা অর্জন করছি সেটা একটু শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে। সেটা হলো আমি ক্লাসিক্যালি ট্রিটমেন্ট করতাম এবং একটা মেডিসিন দিয়েই আমি চিকিৎসা করছি। এবং সেই মেডিসিনে আমার এক মহিলা রোগী, যার বয়স 27 বছর, তার ডান দিকে মাড়িতে
এটা উপমাংস বের হয়ে গিয়েছিল, সে খুব ভীত হয়েছিল এবং আমার কিছুটা সুনাম ছিল বলেই সে আমার কাছে এসেছে, কারণ এর আগে তার এক ভাই থ্যালাসেমিয়া নিয়ে ভালো করে দিয়েছিলেন। আমি তাকে আর্সেনিক অ্যালবাম দিলাম, একদিন রাত্রে ভয়ঙ্কর বেড়ে গেল। তারপরে সে আমার কাছে আসার পূর্ববর্তী বললো যে আমার একটা কালো হয়ে গেছে। আমি বললাম যে আসার দরকার নেই। সে আমার কাছে আসলো না ঠিকই, সুস্থ হয়ে গেল ঠিকই, কিন্তু 1-1.5 মাস পর তার দেখা গেল পূর্বের পাইলস, এবং সেই পাইলস এমন এক পর্যায়ে পৌঁছে গেল যে তার একদম প্রায় 1.5 ইঞ্চির মতো বের হয়ে থাকতো এবং পায়খানার উপরে প্রচন্ড জ্বালা, এবং এত বেশি জ্বালা যে সে 2-1 বার মানে ফিট হয়ে গিয়েছিল আর কি, senseless হয়ে গিয়েছিল। তারপরে আমি অনেক চেষ্টা করে পড্রোফাইটার নামে একটা ওষুধ প্রয়োগ করে তাকে একটু ওষুধ দিলাম। তারপরে তার ছোটবেলার রক্ত আমাশার এই লক্ষণ ধরে আমি তাকে মার্ক দিলাম, মার্ক কর। সে সুস্থ হয়ে গেল। 1 মাস পরে আবার এটা আসলো এবং মার্ক করে আর কোনো কাজ হলো না। আমি একেবারে নিরুপায়। আর ঠিক সেই সময় আল্লাহর রহমতে আমি ডাক্তার শ্যামল কুমার দাস স্যারের এই থিওরিগুলো আমি পেয়ে গেলাম। আশ্চর্য ব্যাপার, রোগী যখন আমার কাছে আসলো, আমার ডিসপেন্সারি নেই, আমার বারান্দাটাই ডিসপেন্সারি, তো সে কম্বল বিছাই ওইখানে সে গরম দিচ্ছিল, স্যার বাঁচান, আমি শেষ হয়ে গেলাম। আমি অনেক কষ্ট করে তাকে ম্যাডোনিনাম প্রয়োগ করলাম 200। আশ্চর্য হয়ে গেলাম আমি যে মাত্র 10 মিনিটের মাথায় সে উঠে, তার স্বামী হচ্ছে ভ্যান চালাও, ভ্যানের মধ্যে বসে চলে গেল। এখনো সে আমার চিকিৎসাধীন। এরপরও তারা উঠছিল, আমি 1M পর্যন্ত উঠেছি। তারপরে এখন পর্যন্ত ওষুধ দিতে হয়নি, এখন গিয়ে দেখবো আর কি। তো আমি অন্য একটা কথা স্যারের কাছে নিবেদন করতে চাচ্ছি, যেহেতু স্যার নিজেই সুযোগটা দিয়েছেন। স্যার, আমি একটা দিন বিশ্বাস করি, বিশ্ব নিয়ন্ত্রণ আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং আমার বিশ্বাস যে তার সূক্ষ্মতম শক্তি একেবারে এটার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সূক্ষ্মতম বিভাজন বস্তু, সেই বিভাজন থেকে তিনি শক্তির মাধ্যমে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। এটা আমি বিশ্বাস করি, এটা আমি মনে করি, আমার চিন্তা। যদি স্যার তাই হয়, তাহলে ভবিষ্যৎ হোমিওপ্যাথি হবে, হোমিওপ্যাথি মেডিসিন হবে একটা, যে কোনো বস্তু থেকে একটা মেডিসিন যার পাওয়ার হবে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ, এবং ডাক্তারের সেখানে দায়িত্ব হবে ওষুধ সিলেকশন নয়, পোটেন্সি সিলেকশন। স্যার একটা ভেবেছি আপনি আপনার কাছে আবার কি বলবো যে আপনাকে না পেলে আবার হোমিওপ্যাথি অপূর্ণতা থেকে দিত। সবাইকে ধন্যবাদ, স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যারকে এইভাবে কাছে পেয়ে আমি সত্যি অভিভূত হয়ে গেছি। স্যার, আপনি আরো এগিয়ে যান, এবং আমরা আপনি মেডো কেন দিলেন ডেফিনেশন মেডোই কেন দিলেন না, ঠিক আছে স্যার, যা শেয়ার করলেন তাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে এই অল্প দিনের মধ্যে এইখানে পৌঁছেছেন, অনেক বড় কথা। স্যার, এটা বলে আপনার শুনি স্যার মাত্র কদিন, তোমরা ক বছর, এক্ষুনি এই প্রশ্নগুলো করলে স্যারকে বিব্রত করা হবে। তো সেই জন্য না স্যার, নতুনদের তো উৎসাহ বাড়বে। আর আমি নিশ্চয়ই শোনো না, উৎসাহ বাড়ার জন্যই আমি স্যারকে ডেকেছি। এক্ষুনি মেডো নিয়ে তোমরা জিজ্ঞেস করো না, মেডো নিয়ে আমরা কালকে চুক্তিটা বিচার বিশ্লেষণ করবো, আজকে নয়। আজকে আমরা যে কথা বলতে যাচ্ছিলাম, শেষ করতে করেছিলাম ও সেই এপিলেপসি বলছিলাম, সিপ্লিনাম বলছিলাম, এপিলেপসি সিপ্লিনাম, আর কি বলেছি? একটা কথা আমি বলি, শুনো, আমি সালফার, তো সালফার তো ওই জন্য বলেছি যে এমন কোনো সবাই সালফার দিতে পারে, তার মানে এই সালফারের কিছু না কিছু কাজ হবেই বলে। আমরা তো এই কাজ চাইনি, আমরা তো স্যারের থেকে জেনেছি যে তোমার যে ওষুধে এক্ষুনি চর্মরোগ কমলো, এক্ষুনি ব্যথামিষ কমলো, তুমি আগে থেকে অ্যান্টিডোট করো। তাই যদি হয়, সালফারকে আপনারা অনেক জায়গায় পাবেন, একদম সালফার অনেক কিছু করে দিয়েছে। তো আমাকে তো বলা হয় যে এক্ষুনি যাও, কিছু ভালো হয়ে গেছে, আপনি আগে অ্যান্টিডোট করুন। তো আমি সালফারের কাছে আমি যাবো কেন, দেখে কেন বাস আমি ঘরে নেবো? আরো আছে, চর্মরোগে বলা হয় নিম পাতা সিদ্ধ করে জলটা দিলে কমে যায়,
নিম পাতায় তো সালফার আছে, কেন এই কাজ আমি করব? সেই জন্যে অনেক ভেবে চিন্তে আমি সালফার থেকে মুখ ঘুরিয়েছি। আপনাদের ইচ্ছা হলে দিন, কিন্তু আপনি দেখবেন একসময় যখন আপনি সত্যি সত্যের সন্ধান পাবেন, আপনি সালফার থেকে মুখ ফিরিয়ে বাধ্য হবেন। কারণ ওই যে তুমি উইক্সের উপর সালফার দাঁড়িয়ে ইন্ডিপেন্ডেন্ট পার্সোনাল এভিডেন্স অ্যাবাউট ফিয়ার পভার্টি অফ, এই দুটো কথা যখন আপনি লাগিয়ে দেবেন, আপনি কিন্তু সিভিলিয়ামের কাছে পৌঁছে যাবেন। একই কথা সিভিলিয়ামের জীবন দর্শন, যতক্ষণ গায়ে না ঠেকছে, যতক্ষণ বাধ্য না হচ্ছে, ততক্ষণ ক্যাজুয়াল থাকে, যখন বাধ্য হয় তখন সিরিয়াস হয়ে যায়। তাই একটা বিশেষ ড্রাগের বিশেষ চরিত্র আছে। আমি কেন সব চরিত্র আছে যার তাকে নিয়ে কাজ করতে যাব, আমি ভালো কাজ পাবো না, সেখানে ভাষা ভাষা কাজ পাবো। এই জন্য তো পরের কথা আসি। আচ্ছা, মনে হয় সেটার প্রশ্ন দিকে যান, প্রশ্ন আজকে আলোচনা প্রশ্ন চলে যাবো। কত বাজে স্যার? আপনারা আবার প্রশ্ন পাঠাতে পারেন, আমার কাছে 3টে আছে, আমি 3টে বলতে লাগিয়ে ততক্ষণ আপনার প্রশ্ন পাঠিয়ে দিন। প্রশ্ন আছে, আমি বলবো না। স্যার আপনি লিখে দিন, আমি এখানে নিয়ে নিই, আমি বলতে থাকি। আচ্ছা বলেই দিন মুখে বাবা। ও মাইকটা ঠিক 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 মাইক দাও, মাইক দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক। ডায়াবেটিস রোগীর ফলে ডায়াবেটিস যেহেতু চিনি, ওকে দেখে দলে দলে পিঁপড়ে আসবে। আর এই কথার মানে হলো যার রক্তে শর্করার পরিমাণ বেশি আছে, বিভিন্ন ব্যাকটেরিয়া আকৃষ্ট হবে। এই জন্য একটু বেশি পোটেন্সি, মানে যদি সেন্টিসিনাল দেন কমপক্ষে 200, 50 মিলিসিনাল দেন কমপক্ষে 0.3। স্যার লেভেল মানে কি বড় ফ্যাক্টর, এর গুরুত্ব কতটুকু একটু বলবেন? লেভেল মানা বড় ফ্যাক্টর হোক আর না হোক, এই যে বললাম যে আমি দিয়েছিলাম ওকে 200, 500 নিচে গিয়ে বেড়ে গেল, তাহলে তো আমি 200 লেভেল থেকে জেনেছি 4-5, সরি 5-6, আমি 6-এ যাবো, 6 থেকে 7-এ যাবো। যদি লেভেল জানানো থাকতো আমি কোথা থেকে শুরু করতাম? এটা একটা কথা। আরেকটা কথা হলো লেভেল, দেখবে ওখানে খুব সহজে বলা আছে, লেভেল যখন 7, 8, আমরা বুঝে কষ্ট করে দিয়েছি, এই মতো মনে পড়ছে না, মানে যখন জীবনী শক্তি একদম তোলাইতে থেকে গেছে আর এক্ষুনি ঘটনা ঘটেছে, তখন পোটেন্সি হবে সিএম, লেভেলেই আছে। লেভেলকে তুমি গুরুত্বহীন ভাবতে পারো না। স্যার ব্লাড প্রেশার মায়াজম কি, প্রতিকার কি? ব্লাড প্রেশার মায়াজম কিন্তু কোনো বিশেষ কথা এরকম বলা যাবে না, তবে সাইকোটিক ভিটামিনের শরীরও বাদ যায় না। ফলে কেসটাকে নিতে হবে ব্লাড প্রেশার বলে নয়, আবার সেই সিমটমের কথা, পেশেন্টের কথা। ব্লাড প্রেশার বলে কোনো চিকিৎসা হবে না কিন্তু, কেমন? আর কি যেন দেয় রাউঠিয়া, মাদার রাউঠিয়া, আচ্ছা আপনাদের দেখি ভুলে যাই। তো আপনারা কিন্তু ব্লাড প্রেশার বলে কাউকে ওষুধ দেবেন না, কাউকে চিহ্নিত করবেন না, আপনি আপনার পথে চলবেন। তবে আপনারা কি করবেন, ব্লাড প্রেশারের জন্য উনি যে ওষুধ খাচ্ছিলেন আপনি বন্ধ করবেন না সঙ্গে সঙ্গে। যখন আপনি বুঝতে পারবেন আপনি ওষুধ ঠিক করেছেন, আদারওয়াইজ সব, কারণ এখানে একটা চ্যাপ্টার লেখা আছে ওষুধ প্রয়োগের পর মানসিক ও দৈহিক অবস্থার মূল্যায়ন। যখন আমি মূল্যায়ন করে বুঝতে পারলেন আপনি ঠিক আছেন, তখন আপনি বলুন একদিন অন্তর খান ব্লাড প্রেশার রেগুলার চেক করুন, 7 দিনে বা 15 দিনে। আপনি দেখলেন উনি একদিন অন্তর খাওয়ার পরেও প্রেশার বাড়েনি, এবার 2 দিন অন্তর করুন। তারপর দেখলেন বাড়েনি, যখন 7 দিন অন্তর করলেন বাড়েনি, বন্ধ করুন। কিন্তু প্রথমেই বন্ধ করবেন না, ব্লাড প্রেশার হিসেবে কাউকে চিহ্নিত করবেন না, ব্লাড প্রেশার রোগী হিসেবে আপনি যে পথ শুনেছেন সবার জন্য একই কথা, সেইভাবেই ওষুধে পৌঁছাতে হবে। ব্লাড প্রেশার থাক আর ডায়াবেটিস থাক। হার্ট ডিজিজ, রিউমাটিজম চাপা দিয়ে হার্ট ডিজিজ সম্পর্কে বলতে চেয়েছিলাম, আমি তখনই বলেছিলাম, স্যার কেন বলেছিলেন যে প্রথমে যা ওষুধ দেওয়া হলো উনি একটু ভালো ছিল, তারপরে তিনি ছেলে দৌড়ে এলো, আমার মায়ের দম আটকে আসছে। স্যার কেন বুঝলেন এটা সর্বনাশ হয়েছে, তখন উনি ওটাকে অ্যান্টিডোট করলেন। আমি এর জবাবে বলেছিলাম যে উইথ ডিউ রেসপেক্ট টু স্যার কেন, যে আমরা অ্যান্টিডোটের কথা ভাববো না, আমরা ভাববো তার প্রপার মেডিসিনের কথা, যেভাবে হিসাব করা হয় সবার বেলাতে, যে ইন্ডিকেটিভ মেডিসিন এলো সেই আর্লি লাইফকে কেন্দ্র করে, মায়ের পেট +12 বছর, ওই মেডিসিন প্রয়োগ করলে ওটা আগের মেডিসিনকে অ্যান্টিডোটও করবে,
আবার কিউরেটিভ ভূমিকায়ও চলবে। স্যার কার প্রশ্ন আছে? মানে পোস্ট র্যাবিস সিনড্রোম এটা হলো খুবই মারাত্মক, খুবই ভয়ঙ্কর। একই রোগীর মধ্যে আমরা দেখছি রোগীকে কুকুরে কামড়েছে অথবা বিড়ালে কামড়েছে, রক্ত বের হয়েছে, ওই রোগী আবার টিউবারকুলার হিসেবে মারাত্মক ঘোরার ইচ্ছা। এখন এই ক্ষেত্রে কি করবো স্যার আমরা? স্যার এখন যাকে কুকুরে কামড়াচ্ছে সেটা কিন্তু পোস্ট অফিস সিস্টেমে পড়লো না। যাকে কুকুরে কামড়াচ্ছে ওর সন্তানের মধ্যে সেটা যখন যাবে সেটা পোস্ট অফিস। এখন যাকে কামড়াচ্ছে আপনি ইচ্ছা হলে একটা স্টোয়ার দিতে পারেন, নাও পারেন, কিন্তু ওর যে ইন্ডিকেটিভ মেডিসিন ছিল সেটাই আপনি ভরসা রাখবেন। কুকুরে কামড়েছে বলে আপনি কিছু করেন, কুকুরে কামড়ালে ইয়ে হয় না, কি বলে জলদঙ্ক হয় না, ইভেন পাগলা কুকুরে কামড়ালেও জলদঙ্ক হয় না, সে কথা কিন্তু উল্লেখ করে দিয়েছেন এমিকশন। ছোটবেলায় কামড়েছে, পরে সমস্যা পড়ছে। পরে সমস্যা পড়ছে, সেক্ষেত্রে পোস্ট অফিস সিনড্রোম তো বলা যাবে না। আপনি যে ইন্ডিকেটিভ মেডিসিনে পৌঁছেছিলেন তারপরে যদি ওর কাজকে বাধা দেয় তখন আপনি হাইড্রোফোমিন এক ডোজ দিতে পারেন। কিন্তু অ্যাকচুয়ালি ওই যাকে কামড়েছে তার বাচ্চাদের বেলায় কিন্তু হাইড্রোফোমিন লাগবার একটা চান্স আছে, ওনার ক্ষেত্রে আপনি দিতে পারেন একদম, দোষের কিছু নেই। স্যার আপনি কিছু বলতে চাচ্ছিলেন? দিয়েছেন কাগজ? ও স্যার 22-23 বছরের কুমারী মেয়ে। স্যার এটা কি লেখা? গোপ বেড়াচ্ছে। তোর মাসিকের ব্যথার মধ্যে কোনো মাসিকের ব্যথা মাঝে মধ্যে কোনো মাসে, তাই তো? স্যার এই গোপ বেড়ানোর মধ্যে যা রয়েছে সে হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্সের টিউমার, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের টিউমার। এতে মিন্সের প্রভাব হয়, মিন্সে প্রভাবিত হয় এবং গোপ করে। ফলে ওর পেট পরীক্ষা, ওর পেটের আলোচনা করুন, দেখুন কোথায় টিউমার হয়েছে। 1, 2 যেভাবে আপনি জানলেন সেভাবেই আপনি ট্রিটমেন্ট করবেন। গোপের কথা মাথা থেকে তুলে দিন। যদি মেডিসিন দেওয়া ঠিক হয় খুব দ্রুত গোপগুলো ঝরে যাবে। স্যার ওই মেয়েটা একটা জিনিস আছে যে পায়খানা পরে কেউ ডিস্টার্ব যাতে দুল দেখে আমরা গিয়ে একটা লক্ষণ আছে স্যার। স্যার এই কথাগুলি কিন্তু আর বলা যাবে না। কথা হলো ওই মেয়েটি কোন মাটিতে কোন গাছের ফল আপনি সেটা বলুন, আমরা চিনি না। আমার মেয়ে স্যার হোক আপনার মেয়ে হোক, আমার মেয়ে হোক, আপনার মেয়ে আমার মেয়ে, কথা সেটা নয়। কথা হবে আপনি ওর মাকে দিয়ে জাস্ট ওর মায়ের কাছে জিজ্ঞেস করুন, ওর মায়ের সঙ্গে আমাকে কথা বলান, আমি ওষুধ বলে দেবো। কেমন? আর আমার কিছু ধারণা আছে, আমি কক্সবাজারকে চাউল নিয়ে যাতে মার্কেট দিতাম আগে আগে ছোটকালে। হ্যাঁ কক্সবাজার প্যান্টে কক্সবাজার চাউল নিয়ে যাতে মার্কেট দিতাম। মানুষকে দিতেন, আপনি দিতেন। ওর মা কি করতো সেটা তো আমাকে নিতে হবে। আপনার মধ্যে এটা আছে, ওর মধ্যেও থাকবে। মায়ের সঙ্গে কথা বলান। স্যার বড় কি হ্যাঁ এই সংক্ষিপ্ত হ্যাঁ যেগুলো বলতেছে স্যার সময় ব্যাপার, কিন্তু এখন তো সময় তো শর্ট। স্যার প্রশ্ন তো না, অনেকে সময়ের করবে, ব্যাপার নয়, আমি বলে দিয়েছি। অনেকে স্যার প্রশ্ন করবে না এসব করতে গেলে হয়েছে সংক্ষিপ্ত করতে পারা যাবে না। আমার একটা রোগী দেখতে করার সন্তান, তাদের কোনো সন্তান সেদিন কিন্তু শুধু করতে হবে। মায়ের দূরীকরণ, মায়ের দূরীকরণের সিভি এরকম কোনো কথা হবে না, এরকম কোনো কথা নেই। মায়ের দূর করতে তুমি দেখো একটা কেস ছিল, তার এএসও টাইটার বেশি ছিল, তার ইন্ডিকেটিভ মেডিসিন সিলিন্ডার বোঝা গেছিল, কিন্তু সিলিন্ডার এএসও টাইটার কমাতে পারেনি, কারণ কমিয়ে দিয়েছে। স্যার একটা প্রশ্ন স্যার, একটা ছেলে তুমি লিখে দাও, লিখে দাও। নাভিটা শুকায় নেই, নাভিটা থেকে যে বেশি কান্না করে তখন রক্ত ছুটে, আবার ভাষা আছে বলে রক্ত ছুটে, সব কিছু কেটে শরীরের সব দাও, পরে কথা বল। না ঠিক তো, জানো আর লাগাও, চলো। আর ধ্যান বন্ধ করে চলো আবার ছোট